গল্পের নাম মনের মন্দিরে অতুলনীয়া। লেখনীতে দিশামণি। গল্পের প্রথম পর্ব। নিজের স্বামীর দ্বিতীয় স্ত্রী হিসেবে নিজেরই প্রাণপ্রিয় বান্ধবী নয়নাকে দেখে অবাক হয়ে গেল ফাতেমা। কখনো ভাবতেই পারেনি সে যে তার স্বামী এবং বান্ধবী মিলে তাকে এভাবে ধোঁকা দেবে। ফাতেমা নয়নাকে অতিক্রম করে নিজের স্বামী সোহেলের সামনে গেল। সোহেলের সামনে গিয়ে অশ্রুসিক্ত নয়নে বলল, কেন করলে তুমি এমন? কি দোষ ছিল আমার? সোহেল চুপ করে রইল। এরই মধ্যে ফাতেমার 5 বছর বয়সী মেয়ে ফারিয়া দৌড়ে চলে এলো সেখানে। এসেই বলে উঠল, আব্বু, তুমি আর নয়না আন্টি এমন বর বউ সেজে আছো কেন? ফাতেমা এবার আর নিজেকে আটকে রাখতে পারে না। চোখের জল ফেলতে থাকে সোহেলের সামনেই। যা দেখে হয়তো সোহেলের মন কিছুটা গলে। তাই সোহেল বলে, লেট মি এক্সপ্লেইন। ফাতেমা ইশারা করে সোহেলকে থামিয়ে দেয়। অতঃপর নিজের মেয়ে ফারিয়ার হাত শক্ত করে ধরে বলে, এতদিন শুধু আমাদের মেয়ের দিকে তাকিয়ে তোমার পরকীয়ার কথা জেনেও চুপ ছিলাম, কিন্তু আর নয়। এবার তুমি সকল মাত্রা অতিক্রম করে ফেলেছ। এবার আমাকে আর তুমি আটকে রাখতে পারবে না। আমার মেয়ের জন্য এতদিন মুখ বুজে সব সহ্য করেছিলাম, কিন্তু আর নয়। এবার আমার মেয়ের জন্যই আমি ঘুরে দাঁড়াব। একথা বলেই নয়নার সামনে যায় ফাতেমা। আর সপাটে চর বসিয়ে দিয়ে বলে, আমি স্বপ্নেও ভাবতে পারিনি আমার স্বামীর যার সাথে সম্পর্ক চলছে সেটা তুই। তোকে আমি কত বিশ্বাস করতাম নয়না। সোহেল কারো সাথে পরকীয়া করছে এটা জানতে পেরেই আমি সবার প্রথমে তোকেই বলেছিলাম। অথচ তুই সেই সময় আমাকেই বলেছিলি আমি ভুল ভাবছি। তখন সোহেলের হয়ে কত কথা বলেছিলি। এখন বুঝতে পারছি এসবের কারণ, খুব না বড় বড় কথা বলতি তুই। নিজের পায়ে দাঁড়ালে নাকি বিয়ে করার প্রয়োজন হয় না। তো বিজনেস টাইকুন মিসেস নয়নার কি এটাই মোটিভ ছিল যে সে অন্য কারো স্বামীকে কেড়ে নেবে? ফাতেমা, এই চুপ। একদম উঁচু গলায় কথা বলবি না। তুই ভালো করেই চিনিস আমি মানুষটা কেমন। সেই স্কুল থেকেই তো আমায় চিনিস তুই। আমার জিনিসে অন্য কেউ নজর দিলে তার কি অবস্থা করি সেটাও জানিস। তোকেও এত সহজে ছেড়ে দেব ভাবিস না। আমি প্রকৃতির প্রতিশোধের আশায় বসে থাকব না নয়না। তোকে আর তোর স্বামীকে আমি নিজের হাতে শাস্তি দেব। বলেই ফাতেমা ফারিয়াকে কোলে নিয়ে নিজের রুমের দিকে যায়। ফারিয়া পেছনে থেকে উপহাস করে বলে, কি করবি তুই আমাদের? কি আছে তোর? আমি একজন বিজনেস টাইকুন, সোহেল একজন উকিল, আর তুই কি? সামান্য একজন গৃহিণী। ফাতেমা পেছনে ফিরে তাকিয়ে আত্মবিশ্বাসী হেসে বলে, এই সামান্য গৃহিণী তোর কি করে সেটাই শুধু দেখ। এমন সময় সোহেল বলে ওঠে, এত বড় বড় কথা তুমি কিভাবে বলছো? এই বাড়ি থেকে বেরোনোর পর তো রাস্তায় থাকতে হবে। কারণ আমার মনে হয় না তুমি তোমার বাবার বাড়িতে যাবে। ফাতেমা একটু বিচলিত হয়ে পড়ে। সত্যিই সে তার বাবার বাড়িতে যেতে পারবে না। কারণ তার বাবা মা অনেক আগেই মারা গেছে। তার ভাই ভাবি তাকে একদমই পছন্দ করে না। তারা যে তাকে আশ্রয় দেবে না এটা সে ভালো করেই জানে। তবে ভেঙে পড়ার মেয়ে তো ফাতেমা নয়। তাই সে হাসি মুখেই বলে, আমাকে নিয়ে তোমাকে এত ভাবতে হবে না। আর যাই হোক না কেন আমি আমার মেয়েকে এই নরকে রাখব না। বলেই ফাতেমা নিজের রুমে যায়। রুমে আগে থেকেই সবকিছু সাজানোই ছিল। ফাতেমা আগে থেকেই জানত এমন একটা দিন আসবে তার জীবনে। 2 মাস আগেই ফাতেমা বুঝতে পেরেছিল সোহেল তাকে ধোঁকা দিচ্ছে। তখনই নয়নার সাথে যোগাযোগ করে সে। ফাতেমার আপন বলতে এক নয়নাই ছিল। কারণ বাপের বাড়ির কেউ তার পাশে নেই। নয়না ছাড়া তার আর কোনো ঘনিষ্ঠ বন্ধু বান্ধবও নেই।
এই জন্য নয়নাকে নিজের সব গোপন কথা শেয়ার করত। সোহেলের ব্যাপারে খোঁজ নিতেও সে নয়নাকে বলেছিল, কিন্তু সর্ষের মধ্যে ভূত লুকিয়ে থাকলে আর কি তাকে পাওয়া যাবে। নিজের নির্বুদ্ধিতার কথা ভেবে সে হাসে। আজ ফাতেমা কেঁদেছে সোহেলের জন্য নয়, নয়নার জন্য। মা বাবাকে হারানোর পর নয়নাই তো তার আপন ছিল, আর সেও এভাবে ধোঁকা দিল। ফাতেমা সব সাজানো জিনিসপত্র নিয়ে রুম থেকে বের হয়ে যেতে যাবে, তখনই ফারিয়া বলে ওঠে, আম্মু, আমরা কোথায় যাব? ফাতেমা ফারিয়ার মাথায় হাত বুলিয়ে বলে, আমরা অনেক সুন্দর একটা জায়গায় যাব মামনি, যেখানে সবকিছু অনেক সুন্দর হবে। ফারিয়া ভাবুক হয়ে কিছুক্ষণ ভাবে, অতঃপর বলে, আব্বু কি নয়না আন্টিকে বিয়ে করেছে? ফাতেমা কি উত্তর দেবে বুঝতে পারে না। তার এই অবুঝ সরল মেয়েটাকে এই পৃথিবীর জটিল সমীকরণ কিভাবে বোঝাবে সে? ফাতেমার ভাবনার মধ্যেই ফারিয়া বলে, আই হেইট আব্বু। আব্বু এটা একদম ঠিক করেনি। তুমি আমাকে যেখানে নিয়ে যাবে আমি সেখানেই যাব আম্মু। ফাতেমার বুকটা গর্বে ফুলে যায় তার মেয়ের কথা শুনে। ফাতেমার মনে হয় তার মেয়েকে সে একদম ঠিকভাবে মানুষ করতে পেরেছে। ফারিয়াকে বুকে জড়িয়ে সে বলে, তুমি একদম চিন্তা করো না মামনি, তোমাকে আমি অনেক ভালো একটা জীবন উপহার দেব। সমাজকে দেখিয়ে দেব একজন মায়ের শক্তি কতটা। ফাতেমা ফারিয়াকে নিয়ে ঘর থেকে বেরোতে যাবে এমন সময় সোহেল তার সামনে এসে বলে, যাওয়ার আগে একবার ভেবো দেখো, নিজের কথা না ভাবলে আমাদের মেয়ের কথা ভেবো। আমাদের নয়, ফারিয়া শুধু আমার মেয়ে। ওর উপর তোমার আর কোন অধিকার নেই। তুমি তো উকিল। যত তাড়াতাড়ি সম্ভব ডিভোর্স পেপারস রেডি করে আমার কাছে পাঠিয়ে দিও, আমি সাইন করে দেব। সোহেল ফাতেমাকে আটকাতে যাবে তখনই নয়না তাকে আটকে বলে, এই আপদগুলোকে তুমি যেতে দাও তো। আমরা নতুন করে আবার আমাদের ফ্যামিলি গড়ে তুলব। ফাতেমা দাঁড়িয়ে গিয়ে বলে, সব কিছুকে এতটা সহজ ভাবিস না নয়না। তোদেরকে আমি সুখী হতে দেব না। আমার জীবনের সুখ কেড়ে তোরা সুখী হতে পারবি না। এটা ফাতেমার প্রতিজ্ঞা। নয়না বলে, আরে যা যা, তুই কি করতে পারবি দেখে নেব। ফাতেমা আর কোনো বাক্য ব্যয় না করে বাড়ি থেকে বেরিয়ে আসে। বাইরে এসে সে চিন্তায় পড়ে যায় এখন কোথায় যাবে। তখনই হঠাৎ কিছু একটা মনে করে নিজের ফোন বের করে কল করে শ্রেয়াকে। শ্রেয়াও তার একজন বান্ধবী। নয়নার মতো তার সাথে এতটা ঘনিষ্ঠ সম্পর্ক ছিল না, অনেক দিন থেকে তার সাথে যোগাযোগও নেই। তবে ফাতেমা জানে শ্রেয়া তাকে সাহায্য করবে, কারণ মেয়েটা অনেক ভালো মনের। ফোন করার কিছুক্ষণ পরেই শ্রেয়া ফোনটা রিসিভ করে বলে, বল ফাতেমা, আর কেমন আছিস তুই? তুই আমায় এখনো অমনে রেখেছিস। এত সহজে কিভাবে ভুলব? তোর মতো ব্রিলিয়ান্ট স্টুডেন্টকে কি ভোলা যায়? আমাদের ভার্সিটির মধ্যে তোর সিজিপিএ তো সবথেকে বেশি ছিল। আমি তো ভেবেছিলাম তুই অনেক ভালো কোনো জায়গায় যাবি, কিন্তু সেই তো গৃহিণী হলি। ফাতেমা আফসোসের সুরে বলে, সেটাই তো সবথেকে বড় ভুল করেছি জীবনে। এখন সেই ভুল শুধরে নিতে হবে। আচ্ছা, তুই কি এখন নিজের স্বপ্ন পূরণ করেছিস? হ্যাঁ, আমি এখন নিজের একটা কফি শপ করেছি এবং একজন সাকসেসফুল ওম্যান হতে পেরেছি। তোর ওখানে আমাকে কটা দিন আশ্রয় দিবি? হ্যাঁ, কেন নয়। কিন্তু তোর আশ্রয়ের কি প্রয়োজন? সে অনেক কথা ফোনে বলা সম্ভব নয়। আমি তোর ওখানে গিয়ে তারপর তোকে সব বলছি। ঠিক আছে, আয় তাহলে। এদিকে নয়না সোহেলের বক্ষে মাথা রেখে শুয়ে আছে, আর সোহেল নয়নার চুলে বিলি কেটে দিচ্ছে। সোহেল তখন অন্য চিন্তায় মগ্ন ছিল। নয়না সেটা খেয়াল করে সোহেলের উদ্দেশ্যে বলে,
জান, কি ভাবছ তুমি? সোহেল ভাবুক স্বরে বলে। ভাবছি আমার মেয়েটার কথা। ফাতেমা যতই যাই বলুক, ও কি একা ফারিয়াকে সামলাতে পারবে? সোহেলের কথা শুনে নয়না তেলে বেগুনে জ্বলে উঠল। আচমকা উঠে বসে সোহেলের শার্টের কলার ধরে বলল, ওই মেয়েটার জন্য তোমার এত কিসের চিন্তা? আর এতই যদি চিন্তা থাকে তাহলে আমায় কেন বিয়ে করলে? তুমি আমাকে ভুল ভাবছ নয়না। ফাতেমাকে নিয়ে আমার কোনো চিন্তা নেই, কিন্তু ফারিয়া তো আমার নিজের মেয়ে, তাই আমার তো ওকে নিয়ে চিন্তা হবেই। নয়না হঠাৎ করে সোহেলের শার্ট খুলতে শুরু করে। সোহেল কিছু বুঝতে পারে না। নয়না সোহেলের উদম বুকে মাথা রেখে বলে, জান, ভুলে যাও ফারিয়াকে। আমাদের সংসারে আমি তোমাকে নতুন সন্তান উপহার দেব। ওই ফাতেমার মেয়ের কথা আমার সামনে আর কখনো তুলবে না। কিন্তু সোহেলকে আর কিছু বলার সুযোগ দেবে না বলে নয়না তার মুখ চেপে ধরল। অতঃপর বেশ লাস্যময়ী কণ্ঠে বলল, এখন আর কোনো কথা না বেবি। চলো আজ আমরা আমাদের বিবাহিত জীবনের প্রথম রাতটা উপভোগ করি। সোহেলও আর কিছু বলে না। নতুন নারী পেয়ে ভুলে যায় নিজের অতীতকে। আদিম নেশায় মত্ত হয় নয়নার মাঝেই। এদিকে ফাতেমা ফারিয়াকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে একটা ছাউনির নিচে। আকাশ কালো মেঘে ছেয়ে গেছে। যে কোনো সময় হয়তো বৃষ্টি নামবে। ফাতেমা কালো আকাশের দিকে তাকিয়ে বলে, আমার জীবনের মতো হয়তো প্রকৃতিও আজ অন্ধকারে ছেয়ে গেছে। ফাতেমা নিজের কোলে ঘুমন্ত ফারিয়ার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, আমার জীবন যতই অন্ধকারে নিমজ্জিত হোক না কেন, আমি আমার মেয়ের গায়ে তার কোনো আঁচ পড়তে দেব না। আমার মেয়েটা তো কোনো দোষ করেনি, তাই আমি ওকে কোনো শাস্তিও পেতে দেব না। শাস্তি তো পাবে ওই শয়তান দুটো। বলেই ক্ষিপ্ত নয়নে সোহেলের ফ্ল্যাটের দিকে তাকালো ফাতেমা। দৃঢ় প্রত্যয় নিয়ে বলল, জেনে রেখো, তোমাদের ধ্বংস অনিবার্য। ফাতেমা অনুভব করল বৃষ্টি পড়ছে। তাই সে ছাউনির আরো ভেতরে চলে গেল যেন তার মেয়ে না ভেজে। এরই মধ্যে তার সামনে একটা গাড়ি এসে থামল। গাড়ি থেকে নামল শ্রেয়া। গাড়ি থেকে নেমেই সে এগিয়ে গেল ফাতেমার দিকে। ফাতেমা শ্রেয়াকে দেখে খুশি হল। বলল, তুই এসেছিস তাহলে? আসতে তো আমাকে হতোই। তো বল, কেন ডাকলি আমায়? চল গাড়িতে যেতে যেতে বলি। হ্যাঁ নিশ্চয়ই। শ্রেয়ার গাড়িতে উঠে পড়ল ফাতেমা। ঘুমন্ত ফারিয়া তখনও তার কোলে। যেতে যেতে শ্রেয়াকে সব কথা খুলে বলল ফাতেমা। সব শুনে শ্রেয়ার মাথায় তো আগুন জ্বলতে লাগল। শ্রেয়ার ইচ্ছা করছিল সোহেল আর নয়নাকে খুন করে দেওয়ার। শ্রেয়া রাগী কণ্ঠে বলে উঠল, তুই এভাবে চুপচাপ চলে এলি কেন? তোর তো ওই সোহেল আর নয়নার নামে মামলা করা উচিত ছিল। যাই হোক, এখনো দেরি হয়নি। চল, আমি তোকে পুলিশ স্টেশনে নিয়ে যাচ্ছি। ফাতেমা সঙ্গে সঙ্গে বলে উঠল, না, এমনটা করা যাবে না। সোহেল একজন উকিল। ও কোনো না কোনোভাবে ঠিকই আইনের ফাঁক ফোকর দিয়ে বেরিয়ে আসবে। তাছাড়া নয়নারও ক্ষমতা কম না। আর এভাবে ওদের বশ করা যাবে না। তাহলে তুই কি ওদের এভাবেই ছেড়ে দিবি? এত বড় অন্যায় করেও কি ওরা কোনো শাস্তি পাবে না? শাস্তি তো ওর পাবেই। আমি ওদের এমন শান্তি দেব যেটা দেখে সবার আত্মা কেঁপে উঠবে। বলেই রাগে কাঁপতে লাগল ফাতেমা। সে জানে তার এখন এত অস্থির হলে চলবে না। যা করতে হবে সেটা বেশ ঠান্ডা মাথায় করতে হবে। অধৈর্য হয়ে পড়লে কোনো কাজই ঠিকঠাক হবে না। শ্রেয়া হঠাৎ বলে ওঠে, তোর এই অবস্থার জন্য কোথাও না কোথাও তুই নিজেই দায়ী। তুই পড়াশোনায় কত ভালো ছিলিস, তোর মা বাবার কত স্বপ্ন ছিল তোকে নিয়ে। অথচ তুই সব স্বপ্ন জলাঞ্জলি দিয়ে বিয়ে করে সংসার করতে লাগলি।
শ্রেয়ার কথায় ফাতেমা নিজের অতীতে ডুব দেয়, সত্যিই কি দোষটা তারই ছিল? ফাতেমা যখন সবেমাত্র অনার্সে ভর্তি হয় তখনই তার মা বাবা একটা সড়ক দুর্ঘটনায় মারা যায়। এরপর তার ভাই ফাহিমই তার একমাত্র অভিভাবক ছিল। ফাহিম ফাতেমাকে আগলে রাখল কিছুদিন। বছর দুয়েক বেশ ভালোই কাটল। এরপর ফাহিম বিয়ে করল। প্রথম সবকিছু ঠিকই চলল, তবে একসময় ফাতেমা আবিষ্কার করল তার ভাবি তাকে মোটেই আর পছন্দ করছে না। তাকে বোঝা মনে করছে। ভাবির জন্য ভাইয়ের সাথেও তার দূরত্ব তৈরি হল। এইরকমই সময়ে তার জীবনে এলো সোহেল। রোজকার অশান্তি আর সম্পর্কের জটিল সমীকরণের মধ্যে সোহেলের মধ্যেই শান্তি খুঁজে পেত ফাতেমা। অবস্থা এমন হয়ে গেছিল যে সোহেলকে ছাড়া তার কিছুই ভালো লাগত না। আর সোহেলও ব্যাপারটা বুঝতে পারে। তাই তো একদিন ফাতেমাকে বিয়ের প্রস্তাব দেয়। ফাতেমা সোহেলকে নিয়ে নিজের ভাই ভাবির সাথে দেখা করায়। কিন্তু সোহেলকে একদম পছন্দ হয় না ফাহিমের। কারণ সোহেল ছিল একজন অনাথ। অনাথ আশ্রমে বেড়ে উঠেছে সে। এসব জেনে ফাহিম সোহেলের সাথে ফাতেমার বিয়ে দিতে চায়নি। ফাতেমার ভাবিও ফাহিমকে উস্কানি দেয়। তবে সেই সময় ফাতেমা সোহেলকে এত ভালোবেসে ফেলেছিল যে সে জেদ ধরে বসে সোহেলকে বিয়ে করার। ফাতেমার জেদের কারণে ফাহিমের সাথে তার দূরত্ব আরও বাড়ে। এই সুযোগকে কাজে লাগিয়ে ফাহিমের স্ত্রী ভাই বোনের মধ্যে আরও দূরত্ব সৃষ্টি করে। এমনকি যেই ফাহিম কোনোদিন নিজের বোনের গায়ে ফুলের টোকাটিও লাগতে দেয়নি সেই কিনা ফাতেমার গায়ে হাত তোলে। সেদিন ফাতেমা এতে মনে মনে চরম আঘাত পেয়েছিল। অবশেষে নয়না আর সোহেলের কথায় সে নিজের বাড়ি থেকে পালিয়ে আসে। অতঃপর সোহেলকে বিয়ে করে। অতীতের কথাগুলো ভেবে দীর্ঘ শ্বাস ফেলে ফাতেমা। দোষটা বোধহয় তারই, আবার তার নয়। যেই সময় ফাতেমার ভাবির কারণে তার ভাইয়ের সাথে ঝামেলার সূত্রপাত হয় তখন তার কাছের বন্ধু নয়না তার আরও কাছের হয়ে যায়, সাথে সোহেলও। তাই ফাতেমা তখন তাদের কথাতেই বেশি প্রভাবিত হতো। তবে ফাতেমা আজ একটা কথা বুঝতে পারছে, তার ভাই ফাহিম তার ভালোর জন্যই চেয়েছিল যেন সোহেলের সাথে তার বিয়ে না হয়। কিন্তু ভাবির জন্য ভাইয়ের সাথেও যে দূরত্বের সৃষ্টি হয়েছিল, সেই জন্যই বোধহয় ফাতেমার কাছে তার ভাইয়ের কথা বিষের মতো লেগেছিল। আসলে কিছু কিছু সময় কিছু বিষাক্ত মানুষের কারণে সুন্দর সম্পর্কগুলো টক্সিক হয়ে ওঠে। তেমনি ফাতেমার ভাবির কারণে তার ভাইয়ের সাথে তার মধুর সম্পর্কও বিষাক্ত হয়ে উঠেছিল। ফাতেমা এরপর আস্তে আস্তে নিজের একটার পর একটা ভুল সিদ্ধান্ত মনে করে। সোহেলের সাথে বিয়ের পর সোহেল তাকে বলেছিল পড়াশোনা ছেড়ে দিতে। সোহেলের যুক্তি ছিল সে নিজেই তো একজন উকিল। তাই তার স্ত্রীকে কষ্ট করে পড়াশোনা করে জব করতে হবে না। সে শুধু তার সংসার সামলাবে। কিন্তু ফাতেমা এমনটা চায়নি। তার মা বাবার স্বপ্ন পূরণের জন্য সে পড়াশোনা কন্টিনিউ করতে চায়। সোহেল তাই হয়তো সেই সময় ইচ্ছা করেই বাচ্চা নেওয়ার ইচ্ছা পোষণ করে। ফারিয়া ফাতেমার গর্ভে আসার পরই সন্তানের দোহাই দিয়ে ফাতেমার পড়াশোনার ইতি টেনে দেয় সোহেল। তবে ফাতেমা কোনোরকমে অনার্সটা কমপ্লিট করেছিল। তার খুব ইচ্ছা ছিল মাস্টার্স কমপ্লিট করে কোনো জবের জন্য অ্যাপ্লাই করবে। কিন্তু তার সেই ইচ্ছা আর পূরণ হয় না। সংসারের জাতাকলে ফেঁসে যায় একদম। অতীত থেকে বেরিয়ে এসে ফাতেমা তাকায় নিজের মেয়ের দিকে। না, সন্তান জন্ম দেওয়া নিয়ে তার কোনো আফসোস নেই। আফসোস শুধু একটা ব্যাপারেই, একটা ভুল মানুষকে ভালোবেসে নিজের স্বপ্নের ইতি টেনেছে এজন্য। তবে ফাতেমা এবার নিজের সব ভুল শোধরানোর চেষ্টা করবে, যাতে করে নিজের মেয়েকে অন্তত একটা সুখের জীবন দিতে পারে। শ্রেয়ার গাড়ি এসে থামল একটা বিলাসবহুল ফ্ল্যাটের সামনে। শ্রেয়া গাড়ি থেকে নেমে ফাতেমাকেও বলল গাড়ি থেকে নামতে।
ফারিয়ার ঘুমও ততক্ষণে ভেঙে গেছে। সে চুপচাপ নিজের মায়ের কোলে বসেছিল। ফাতেমা নিজের মেয়ের মাথায় হাত বুলিয়ে বলেছিলাম না তোমায় একটা নতুন জায়গায় নিয়ে আসব। এখন থেকে আমরা কিছুদিন এই আন্টির সাথে থাকব। তারপর নিজেদেরও একটা ব্যবস্থা করে নেব। ফারিয়া কিছু বলে না, তবে চুপ থেকেই সে তার মায়ের সিদ্ধান্ত মেনে নিয়েছে এটা বোঝায়। ফাতেমা দীর্ঘ শ্বাস ফেলে। যদি তার একার ব্যাপার হতো তাহলে এভাবে অন্যের কাছে আশ্রয় নেওয়ার আগেও 10 বার ভাবত। রাস্তায় রাস্তায় ঘুরলেও নিজের আত্মসম্মান বিসর্জন দিত না। তবে সে একজন মা, তাই একজন মা হিসেবে নিজের সন্তানের কথা ভাবতেই হবে। তাই এক প্রকার বাধ্য হয়েই শ্রেয়ার সাহায্য নিতে হল। ফাতেমা ফারিয়াকে কোলে নিয়ে গাড়ি থেকে নামল। শ্রেয়া ভীষণ উৎসাহী হয়ে পাশেই একটা কফিশপের দিকে ইশারা করে ফাতেমাকে বলল, এই দেখ ফাতেমা, এটা আমার কফিশপ। আমার স্বপ্ন, যেটা আমি পূরণ করতে পেরেছি। শ্রেয়ার এই উচ্ছ্বাস দেখে ফাতেমার অনেক ভালো লাগে। সাথে কিছুটা আফসোসও হয় নিজের স্বপ্ন পূরণ করতে না পারার জন্য। যদি পারত তাহলে আজ হয়তো সেও এমন খুশি থাকত। ফাতেমা কফিশপের কাছাকাছি যায়। বেশ ভালোভাবেই ডেকোরেট করা। শ্রেয়া ভীষণ আগ্রহ নিয়ে ফাতেমার কাছে নিজের কফিশপের বর্ণনা দিতে থাকে। যখন তার মনে পড়ে ফাতেমা অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছে তখন জিভ কেটে বলে, সরি, আমি খেয়ালই করিনি তুই দাঁড়িয়ে আছিস। চল আমাদের বাসায় চল, সেখানে গিয়ে বাকি কথা হবে। ফাতেমা সামনে থাকা ফ্ল্যাটের দিকে তাকিয়ে বলে, তোরা কি এই ফ্ল্যাটেই থাকিস? হ্যাঁ, এটাই তো আমার সুবিধা। ফ্ল্যাটের পাশেই কফিশপ। এই ফ্ল্যাটের 10 তলায় আমি আর আম্মু থাকি আর 11 তলায় আমার ভাইয়া, ভাবি আর তাদের ছেলে থাকে। ফাতেমা বলে, ওহ আচ্ছা। আমি আশায় তোর কি খুব প্রবলেম হলো? ধুর, কি যে বলিস না। আমার কোন প্রবলেম হয়নি। তোর প্রবলেম না হলেও তোর ফ্যামিলির বাকি সবার তো প্রবলেম হতে পারে। বাকিদেরও প্রবলেম হবে না? আম্মু তো তোকে দেখে অনেক খুশি হবে দেখিস। আর তোর ভাইয়া ভাবি, ওদের কথা বাদ দে। ওরা এমনিতেও আমাদের ব্যাপারে মাথা ঘামায় না। ওরা ওদের ফ্ল্যাটে থাকুক, আমরা আমাদের ফ্ল্যাটে। তো চল। ফাতেমা সায় জানায়। নয়না গোসল শেষে একটা তোয়ালা গায়ে পেঁচিয়ে বাথরুম থেকে বের হয়। তার দিকে হা করে তাকিয়ে থাকে সোহেল। নয়না মুচকি হেসে সোহেলের দিকে এগিয়ে গিয়ে বলে, এভাবে কি দেখছ? তোমাকে দেখছি। কি নিখুঁত সৌন্দর্য তোমার। এই সৌন্দর্যই তো আমাকে বিমোহিত করেছে। নয়না সোহেলের কোলে বসে পড়ে সোহেলের চুলে হাত বুলিয়ে বলতে থাকে, আমি ফাতেমার থেকেই সুন্দরী বলো। সেটা আর বলতে। তবে জানো ফাতেমা আগে তোমার থেকেও বেশি সুন্দরী ছিল। এই জন্য তো আমি ওর প্রেমে পড়েছিলাম। কিন্তু বিয়ের পর থেকে আমি দেখছি ওর সৌন্দর্য কমতে শুরু করেছে। আর ফারিয়ার জন্মের পর থেকে তো ফাতেমা আগের থেকে অনেক সৌন্দর্য হারিয়ে ফেলেছে। আগে ওর কত সুন্দর ফিগার ছিল আর এখন। নয়না হেসে বলে, এই জন্যই বুঝি তুমি আমার প্রেমে পড়েছ। হ্যাঁ, তুমি এখন ফাতেমার থেকে অনেক সুন্দরী। নয়না তৃপ্তির হাসি হাসে। অবশেষে তার উদ্দেশ্য সফল হয়েছে। নয়নার মনে সবসময় ফাতেমার জন্য হিংসা ছিল, যদিও ফাতেমা নয়নাকে নিজের বেস্ট ফ্রেন্ড, নিজের বোনের মতো দেখত। কিন্তু নয়নার দিক থেকে অনুভূতিটা অন্যরকম। নয়নার এখনো মনে পড়েছে স্কুল কলেজের দিনগুলো। ফাতেমা দেখতে তার থেকেও বেশি সুন্দরী ছিল, পড়াশোনাতেও ছিল ফার্স্ট ক্লাস। এজন্য সবাই নয়নার থেকে বেশি ফাতেমাকেই পছন্দ করত। এজন্য নয়না ফাতেমাকে একদমই সহ্য করতে পারত না। তবুও তার সাথে ভালো ব্যবহার করত, যা আদতে তার নাটক ছিল।
তবে নয়না সবসময় চেয়েছিল ফাতেমার ক্ষতি করতে, ফাতেমাকে কষ্ট দিতে। এজন্য সে ফাতেমার অগোচরে তার অনেক ক্ষতি করেছে, যা ফাতেমা জানতেও পারেনি। ফাতেমা ছিল মধ্যবিত্ত পরিবারের, আর নয়নার বাবা একজন ধনী ব্যবসায়ী। এটাই ছিল নয়নার একমাত্র দিক যেদিক দিয়ে সে এগিয়ে। কিন্তু এটা তার জন্য যথেষ্ট ছিল না। সে সব দিক দিয়ে ফাতেমার থেকে এগিয়ে যেতে চেয়েছিল। এজন্যই তো সোহেলের সাথে ফাতেমার বিয়ের পর নয়না সোহেলের ব্রেনওয়াশ করে ফাতেমার পড়াশোনা বন্ধ করে দেয়। সে সময় নয়না সোহেলকে এটাই বুঝিয়েছিল যে ফাতেমা অনেক সুন্দরী, তাই সে এভাবে বাইরে পড়াশোনা করলে পরকীয়ায় জড়িয়ে যেতে পারে। সোহেলও নয়নার ভালো বন্ধু ছিল, তাই নয়নার কথা তাকে প্রভাবিত করেছিল। তবে ফাতেমার পড়াশোনা বন্ধ করেই নয়না সম্পূর্ণ শান্তি পায়নি। সে চেয়েছিল ফাতেমাকে আরও অসহায় করে দিতে। ফাতেমার পড়াশোনা বন্ধ করতে পারলেও ফাতেমাকে স্বামী সন্তান নিয়ে সুখী দেখে নয়না জ্বলত ভীষণ। ঈর্ষায় এতটাই অন্ধ হয়ে গেল যে শেষ পর্যন্ত সোহেলের দিকে নজর দিল। নয়নার একটা প্লাস পয়েন্ট ছিল যে ফাতেমা এবং সোহেল দুজনেই তার বন্ধু। এজন্য দুজনেই তার সাথে নিজেদের অনেক কথা শেয়ার করত। ফাতেমা আর সোহেলের কথায় একসময় নয়না বুঝতে পারে তাদের মধ্যে ধীরে ধীরে দূরত্বের সৃষ্টি হচ্ছে। আর এই সুযোগটারই সৎ ব্যবহার করে সে। ফারিয়ার জন্মের পর থেকে সন্তান আর সংসার সামলানোর চাপে ফাতেমার সৌন্দর্যে মলিনতা দেখা দেয়। আর এটাই সোহেলকে তার প্রতি উদাসীন করে তুলেছিল। এই সুযোগকে কাজে লাগিয়ে নয়না সোহেলকে নিজের দিকে আকর্ষণ করে। নিজের এসব কুকীর্তি ভেবেই হাসতে থাকে নয়না। তার আজ চিৎকার করে বলতে ইচ্ছা করছে, দেখ ফাতেমা, আজ আমি তোর থেকে সব কেড়ে নিয়েছি। তোকে সম্পূর্ণ ভেঙে গুঁড়িয়ে দিয়েছি। ফাতেমা আর ফারিয়াকে নিজের বাসায় নিয়ে এলো শ্রেয়া। শ্রেয়ার মা শাবানা বেগমকে তাদের ব্যাপারে সব খুলে বলেছে শ্রেয়া। সব শুনে শাবানা বেগমের ভীষণ মায়া হয় ফাতেমার জন্য। ফারিয়ার মাথায় হাত বুলিয়ে তিনি বলেন, তোমার স্বামী এতটা কুলাঙ্গার কিভাবে হলো মা? এই বাচ্চাটার কথাও একবার ভাবল না। ফাতেমা শান্ত রইল। তার যে নিজেরও কিছু বলার নেই। শাবানা বেগম ফাতেমাকে আশ্বাসের সুরে বললেন, তুমি একদম চিন্তা করো না মা। আমি তোমার অবস্থাটা বুঝতে পারছি, আমি তোমার পাশে আছি। তুমি যতদিন ইচ্ছা তুমি আমাদের বাসায় থাকতে পারো। শ্রেয়া, তুই ওদেরকে গেস্ট রুমটা দেখিয়ে দে। ওরা যতদিন ইচ্ছা এখানেই থাকুক। ফাতেমা কৃতজ্ঞতা সূচক দৃষ্টিতে তাকায় শাবানা বেগমের দিকে, বলে, আপনাকে অনেক ধন্যবাদ আন্টি। আপনারা আছেন জন্যই আমি আমার মেয়েটাকে নিয়ে নিশ্চিত হতে পারলাম। আপনাদের এই ঋণ যে আমি কিভাবে শোধ করব। পাগলি মেয়ে, তোমায় একদম চিন্তা করতে হবে না এসব নিয়ে। তুমি তো আমার কাছে শ্রেয়ারই মতো। যাও, তোমরা ঘরে গিয়ে বিশ্রাম নাও। অনেক ধকল গেছে তোমাদের উপর দিয়ে। শ্রেয়া ফাতেমা আর ফারিয়াকে গেস্ট রুমে নিয়ে যায়। তাদের রুমটা দেখিয়ে দিয়ে বলে, তোরা আপাতত এখানেই থাক। ফাতেমা আবারও শ্রেয়ার হাত ধরে বলে, তোকে অসংখ্য ধন্যবাদ শ্রেয়া। আরে বারবার এভাবে ধন্যবাদ দিতে হবে না। আমি কিন্তু রেগে যাব। এই বলে একটু থেমে আবারও বলে, তুই তোর স্বামী এবং তার দ্বিতীয় স্ত্রীর একটা ব্যবস্থা কর। ওরা তোর প্রতি যেই অন্যায় করেছে তার শান্তি ওরা না যতক্ষণ পাচ্ছে আমি ততক্ষণ শান্তি পাব না। ফাতেমা দীর্ঘশ্বাস ফেলে বলে, শান্তি তো আমিও পাব না, কিন্তু এতটা অধৈর্য হলে চলবে না। ঠান্ডা মাথায় সবটা করতে হবে। ফাতেমা ফারিয়াকে ভাত খাইয়ে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু ফারিয়া কিছুতেই খেতে চাইছে না। আসলে এত আঘাত মেয়েটা মেনে নিতে পারেনি। বাবাকে খুব ভালোবাসে যে। বাবার হঠাৎ করে এই দ্বিতীয় বিয়ে তার মধ্যে মনস্তাত্ত্বিক পরিবর্তন এনেছে।
ফাতেমা সবটাই বুঝতে পারছে। তার তো এখন বুক ফেটে কান্না পাচ্ছ, কিন্তু সে নিজেকে শক্ত রেখেছে। নিজের মেয়েকে যে তার শক্ত হাতে সামলাতে হবে। কোনোরকমে ফারিয়াকে খাইয়ে তাকে ঘুম পাড়িয়ে দেয় ফাতেমা। অতঃপর নিজের ফোনটা হাতে নেয়। সোহেল ও নয়নার একসাথে একটা ছবি বার করে। এই ছবিটা তাদের ভার্সিটি লাইফের। ফাতেমা অগ্নি দৃষ্টিতে ছবিটার দিকে তাকিয়ে বলে, আমার ও আমার মেয়ের জীবনটাকে নরক বানিয়ে তোমরা শান্তিতে থাকবে এটা তো হতে পারে না। তোমাদের তো আমি কিছুতেই শান্তিতে থাকতে দেব না। এই বলে ফাতেমা ফেসবুকে একটি জনপ্রিয় গার্লস পেজের সাথে যোগাযোগ করেছে। এই পেজটিতে বিভিন্ন নারীরা তাদের সাথে ঘটে যাওয়া বাজে ঘটনা শেয়ার করে। সেসব ঘটনা পেজটিতে পাবলিশড করা হয়। অতীতে এই পেজটিতে অনেক পোস্টই ভাইরাল হয়েছে আর তাতে অনেকের মুখোশ জনসম্মুখে এসে পড়েছে। ফাতেমা তাই আজ নিজের সাথে ঘটে যাওয়া সকল ঘটনা পেজটির ইনবক্সে পাঠিয়ে দেয়। সাথে করে সোহেল এবং নয়নার ছবিটাও দেয়, যাতে সমাজের সবাই এই দুটো মানুষের কুৎসিত গল্পটা জানতে পারে। এইবার কিছুটা শান্তি পায় ফাতেমা, তবে পরিপূর্ণ শান্তি না। যদি পেজের অ্যাডমিনটা পেজে পোস্টে পাবলিশড করে এবং পোস্টটা ভাইরাল হয় তাহলে ফাতেমা পরিতৃপ্তি লাভ করবে। নয়না ও সোহেল আজ বেরিয়েছে একটা রেস্টুরেন্টে ক্যান্ডেল নাইট ডিনার করার জন্য। সোহেলের আগ্রহেই মূলত এর আয়োজন করা হয়েছে। নতুন বউ পেয়ে তার মনে রং লেগেছে, জীবনটা সুন্দরভাবে উপভোগ করতে মন চাইছে। নির্লজ্জের মতো নয়নার হাত ধরে শহরের একটা স্বনামধন্য রেস্টুরেন্টে প্রবেশ করে সোহেল। তাদের দেখেই একজন মহিলা ঘৃণার দৃষ্টিতে তাকায়। তার সাথে বসে থাকা তার বান্ধবীকে ফোনে কিছু একটা দেখায়। ধীরে ধীরে রেস্টুরেন্টের অনেক জনই তাদের দিকে অন্য দৃষ্টিতে তাকায়। সোহেল ও নয়না বুঝতে পারছিল না সবাই তাদের দিকে এভাবে দেখছে কেন। নয়না বলে ওঠে, সবাই আমাদের এভাবে দেখছে কেন সোহেল? আমিও সেটাই ভাবছি। আচ্ছা, বাদ দাও, চলো আমরা গিয়ে একটা টেবিলে বসি। এই বলে সোহেল নয়নাকে নিয়ে একটা টেবিলে গিয়ে বসে। এমন সময় একজন মহিলা উঠে এসে তাদের টেবিলের কাছে এসে সোহেলের উদ্দেশ্যে বলে, আপনার কোন লজ্জা নেই? নিজের স্ত্রী সন্তানকে ছেড়ে দিয়ে এখন আরেকটা মহিলাকে নিয়ে বেয়াল্লাপনা করছেন। সোহেল অবাক হয় ভীষণ। নয়নার দিকে তাকায় অদ্ভুত দৃষ্টিতে। নয়না মহিলার দিকে তাকিয়ে বলেন, কে আপনি? আর কি সব বলছেন? মহিলাটি এবার নয়নার দিকে তেড়ে গিয়ে বলে, আপনি তো কথাই বলবেন না। বেহায়া মহিলা। নিজের বান্ধবীর সংসার ভেঙে এখন নাটক শুরু করছেন। নয়না বুঝতে পারে না এই মহিলা কিভাবে এত কিছু জানল। আশেপাশের আরও কিছুজন তাদের গিয়ে কথা বলছিল। কয়েকজন তো তাদের ছবি তুলতে লাগল। সোহেল ও নয়না এতে ভীষণ অস্বস্তিতে পড়ল। সোহেল নয়নাকে বলল, আমার মনে হয় এখানে বেশিক্ষণ থাকা আমাদের জন্য নিরাপদ নয়। নয়না, চলো আমরা বাসায় যাই। হ্যাঁ, চলো। এই বলে নয়না ও সোহেল রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আসে। বাসায় ফিরে অনলাইনে ঢু মারতেই নয়না বুঝতে পারে কেন আজ রেস্টুরেন্টে তাদের এমন অপ্রীতিকর পরিস্থিতিতে পড়তে হল। ফাতেমার করা পোস্ট সোশ্যাল মিডিয়ায় একদম ভাইরাল হয়ে গেছে। সোশ্যাল মিডিয়ায় এখন এটাই নিয়ে তর্ক বিতর্ক চলছে। সবাই সোহেল ও নয়নাকে যা নয় তাই বলে অপমান করছে। দু একজন অবশ্য তাদের পক্ষেও কথা বলছে, সমাজে এমন মানুষ তো আর কম না। এসব দেখে নয়নার ভীষণ রাগ হল। ফোনটা ছুঁড়ে মারল দূরে। সোহেল নয়নার কাছে এসে বলল, কি হলো নয়না? তুমি এত রেগে গেলে কেন? তুমি নিজের ফোনটা বের করে সোশ্যাল মিডিয়ায় চেক করো, তাহলেই বুঝবে আমি কেন রেগে যাচ্ছি।
সোহেল ফোন বের করতেই দেখল তার ইনবক্সে অনেক পরিচিত ব্যক্তি মেসেজ করেছে। কি হয়েছে সেটার বিস্তারিত জানতে চাইছে। অনেক ফেসবুক ফ্রেন্ড তো আবার গালিও উগরে দিচ্ছে। এর মধ্যে সোহেলের ফোনে তার এক সহকর্মীর ফোন এলো। সেও ফোন কলে সোহেলকে বিড়ম্বনায় ফেলে দিল। নয়না একেবারে জলে যাচ্ছিল এসব দেখে। সোহেলের উদ্দেশ্যে চিৎকার করে বলল, এই তুমি এখনই ওই ফাতেমাকে ফোন করো। আমি ওর একটা ব্যবস্থা করছি তাড়াতাড়ি। কি ভেবেছে টাকিও এইভাবে আমাকে শায়েস্তা করবে? সোহেল তৎক্ষণাৎ ফাতেমাকে ফোন দিল। ফাতেমা দ্রুততার সাথেই ফোনটা রিসিভ করল। করেই হাসিমুখে বলল, কেমন লাগলো আমার তরফ থেকে দেয়া তোমাদের বিয়ের উপহার? কাজটা তুমি ভালো করলে না ফাতেমা। আমরা চাইলেই বসে ব্যাপারটা মিটমাট করতে পারতাম। চুপ কর তুমি। তোমার মুখে এই কথা মানায় না। সোহেল আর কিছু বলার আগেই নয়না ফোনটা কেড়ে নেয়। গর্জে উঠে বলে, তুই কিন্তু আমাকে চিনিস না ফাতেমা। আমার সাথে টক্কর নিতে আসিস না। তোর এমন অবস্থা করব যে তুই সেটা ভাবতেও পারছি না। ফাতেমা দ্বিগুণ হুঙ্কার দিয়ে বলল, তোর মতো সস্তা মেয়ের মুখে এত বড় কথা মানায় না নয়না। তোর মতো মেয়েদের থেকে তো পতিতালয়ের পতিতারা ভালো। তারা অন্তত কারো সংসার ভাঙে না। ফাতেমা, মুখ সামলে কথা বল। মুখ অনেক সামলেছি নয়না, এবার আর না। তুই কি ভেবে নিয়েছিস আমাদের খুব বড় ক্ষতি করে ফেলেছিস? অবশ্য তোর দম তো এটুকুই। তাহলে শুনে রাখো, আমাদের কোন ক্ষতিই হয়নি। দু একদিন মানুষ এসব নিয়ে কথা বলবে, তারপর যে যার মতো ব্যস্ত হয়ে পড়বে। ফাতেমা ঠান্ডা গলায় বল, আমার দম কত সেটার বহিঃপ্রকাশ এখনো আমি ঘটাইনি নয়না। এটা তো জাস্ট আগ্নেয়গিরির আলোকছটা ছিল মাত্র। লাভা তো এখনো বাকি। তোর আর তোর স্বামীর আমি এমন ব্যবস্থা করব যেটা তোরা স্বপ্নেও ভাবতে পারছিস না। এসব বড় বড় ফুটানি দে শুধু। ফাতেমা যে শুধু ফুটানি দেয় না এটা তুইও খুব ভালোভাবেই জানিস নয়না। যাই হোক, তোর সাথে কথা বলার আর ইচ্ছা নেই। ফোন রাখো। নয়না আরও রেগে যায় ফাতেমার এমন ব্যবহারে। ফোনটা রেখে কটমট করে বলে, নয়নাকে চ্যালেঞ্জ করছিস তুই? এবার দেখের ফল কি হয়। ফাতেমা ফারিয়াকে ঘুম পাড়িয়ে শ্রেয়ার সাথে তার কফি শপে এসেছে। মূলত শ্রেয়াই জোরপূর্বক তাকে এখানে এনেছে। কারণ শ্রেয়া চায় ফাতেমা যাতে চার দেয়ালের মধ্যে থেকে নিজেকে অসহায় বোধ না করে। কফির কাপে চুমুক দিয়ে শ্রেয়া ফাতেমাকে বলে, তুই কি করবি ভাবছিস? ফাতেমা ভাবুক হয়ে গেল। কিছুক্ষণ ভেবে বলল, ভাবছি আবার নতুন করে সবকিছু শুরু কর। আমি মাস্টার্সে ভর্তি হতে চাই। নিজের বাকি পড়াশোনা কমপ্লিট করতে চাই। এটা তো খুব ভালো সিদ্ধান্ত। ফাতেমার মুখ হঠাৎ করেই গম্ভীর হয়ে যায়। সে বলে, কিন্তু সেজন্য তো আমার টাকার প্রয়োজন। এটা নিয়ে এত চিন্তা করার কি আছে? আমি সেই ব্যবস্থা করে দেব। না শ্রেয়া, এটা হয় না। আমি শুধু শুধু তোর থেকে টাকা নিতে পারবো না। এতে আমার আত্মমর্যাদা ক্ষুণ্ণ হবে। তোকে আমার থেকে এমনি এমনি টাকা নিতে হবে না। তুই না হয় আমার কফি শপে পার্ট টাইম জব কর। ফাতেমা ভাবল কিছুক্ষণ। অতঃপর বলল, প্রস্তাবটা মন্দ নয়। তবে আমার নিজের জন্য এবার নিজেকেই লড়তে হবে, সাথে নিজের মেয়ের জন্য। তাই আমি নিজের সব অধিকার বুঝে নেব। মানে, আমার বাবার সম্পত্তির উপরেও তো আমার অধিকার আছে। কিন্তু আমি এতদিন ভাইয়ার কাছে সেই অধিকারের দাবি নিয়ে যাইনি। তবে জীবনের এই পর্যায়ে এসে আমি আর এত মহান হতে পারছি না। আমি আজই আমার ভাইয়ের কাছে যাব, নিজের অধিকার বুঝে নেওয়ার জন্য। ফাতেমা আজ এসে উপস্থিত হয়েছে তেজগাঁওয়ে।
নিজের বাবার বাড়িতে নিজেদের বাসার গলিতে প্রবেশ করতেই আবেগপ্রবণ হয়ে যায় ফাতেমা। এই গলিতেই তার কত স্মৃতি জড়িয়ে আছে, সাথে রয়েছে কত পাওয়া না পাওয়ার হিসেব। নিজের বাবা বাড়ির সামনে এসে থমকে যায় ফাতেমা। কিছুই বদলায়নি, সবটা এখনো আগের মতোই আছে, শুধু বদলে গেছে কিছু সম্পর্কের সমীকরণ। এই বাড়িতেই বড় হয়ে ওঠা দুই ভাইবোনের সম্পর্কের বন্ধন যা ছিল অটুট তা আজ একেবারে বিলীন হয়ে গেছে। ফাতেমা অতীতের কথা ভেবে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে। অতীতের স্মৃতিগুলো মধুর এবং তিক্ততায় ভরা, তবে তার বর্তমানের লড়াইয়ের জন্য তার এখানে আসাটা যে বড্ড জরুরি ছিল। জীবনের নতুন যে লড়াইয়ে সে নেমেছে সেখানে যে সহায় সম্বলহীন হয়ে থাকলে চলবে না। আমরা যতই মুখে বলি না কেন, অর্থই সকল অনর্থের মূল, কিংবা মানি ডাজেন্ট ম্যাটার। প্রকৃত অর্থে এই সমাজে টিকে থাকতে গেলে অর্থের প্রয়োজনই সবথেকে বেশি। অর্থই সমাজে সম্মান এবং ক্ষমতা এনে দেয়। তাই সব ক্ষেত্রে মহান হলেও অর্থের ক্ষেত্রে মহান হতে নেই, বিশেষত তখন যখন সেই অর্থ সম্পদের উপর আমাদের অধিকার থাকে। ফাতেমা বাড়ির সামনে দাঁড়িয়ে ছিল অনেকক্ষণ। অনেক কিছু ভাবনা চিন্তা করল। তারপর সব দ্বিধা দ্বন্দ্বকে পাশে ঠেলে কলিং বেলে চাপ দিল, পরপর দুবার। এর কিছুক্ষণের মধ্যেই দরজাটা খুলল। খুন্তি হাতে বাসা থেকে বেরিয়ে এলো ফাতেমার ভাবি মোহনা। মোহনা ফাতেমাকে দেখে যে একদম খুশি হয়নি সেটা তার মুখ দেখে সহজেই অনুমেয়। ফাতেমা অবশ্য এটাই আশা করছিল। বাইরে দাঁড়িয়েই সে বলল, আমায় ভেতরে আসতে বলবে না ভাবি। মোহনা কাঠোকাঠ গলায় বলল, তুমি এখানে কেন এসেছ? কি চাই তোমার এখানে? ফাতেমা এমন ব্যবহারই আশা করছিল, তাই বেশি একটা অবাক হল না। তার ভাবি যে একটুও বদলায়নি সেটা বোঝাই যাচ্ছে। ফাতেমা মৃদু হেসে বলল, নিজের বাড়িতে আসার জন্য কি কোনো কারণ দরকার? মোহনা তাচ্ছিল্য হেসে বলল, বিয়ের পর শ্বশুর বাড়ি মেয়েদের বাড়ি। অবশ্য তুমি সেটাও টিকিয়ে রাখতে পারোনি। বাহ, এই খবরও তোমার কাছে পৌঁছে গেছে ভাবি। তুমি তো আমার ভালোই খোঁজ রাখো। মোহনা মুখ বাঁকিয়ে বলে, খোঁজ রাখতে হয় বইকি, কারণ আমি তো জানি তোমার বোঝা এবার আমাদের ঘাড়ে এসেই চাপাতে চাইবে। তবে তোমায় আমি একটা কথা স্পষ্ট করে বলে রাখি, আমি বা তোমার ভাই কেউই তোমার বোঝা টানতে ইচ্ছুক নই। এমনিতেই আমাদের সংসার চলে নানা অভাব অনটনে, তার উপর যদি তুমি এসো জোটো তাহলে। ফাতেমা মোহনাকে অভয় দিয়ে বলে, তুমি একদম চিন্তা করো না ভাবি। আমি এখানে থাকার জন্য কিংবা তোমাদের ঘাড়ে বোঝা হওয়ার জন্য আসিনি। আমি এসেছি নিজের অধিকার আদায়ের জন্য। তোমার অধিকার মানে? ফাতেমা কোনো জবাব দেবে তার পূর্বেই ফাহিম এসে উপস্থিত হল। মোহনাকে বলল, কে এসেছে মোহনা? মোহনা গম্ভীর স্বরে বলল, কে আর আসবে বলো? তোমার গুণধর বোন নিজের সংসার ভেঙে এখন আমাদের সংসার ভাঙতে এসেছে ভাবি। ফাহিম এগিয়ে এসে মোহনাকে বেশ রাগী সুরেই বলে, তুমি ওকে এখানে দাঁড় করিয়ে রেখেছ কেন? ভেতরে আসতে দাও। অতঃপর নিজেই ফাতেমাকে বলে, তুই ভেতরে আয়, আমরা বসে কথা বলি। ফাতেমার প্রতি ফাহিমের এত নরম ব্যবহার একদম সহ্য হয় না মোহনার। সে বিড়বিড় করে বলে, ঢং যত। ফাতেমা শোনে মোহনার বলা কথাটা, তবে গায়ে মাখল না। এখন তার ভাইয়ের সাথে কথা বলাটা বেশি জরুরি। তাই মোহনাকে পাশ কাটিয়ে ভেতরে প্রবেশ করল। ফাহিম সোফায় বসে ফাতেমাকেও সোফাতে বসতে বলল। ফাতেমা নিজের ভাইয়ের কথা মতো সোফায় বসল। ফাহিম কিছুক্ষণ চুপ থেকে ফাতেমাকে বলল, আমি কি তোর এতটাই পর হয়ে গেছি ফাতেমা? তোর সাথে এত কিছু হয়ে গেল অথচ আমি কিছু জানতেই পারলাম না।
অনলাইন থেকে সবটা জানতে হলো। ফাতেমা স্মিত হেসে বলল, আমি তোমাদের অযথা চিন্তার মধ্যে ফেলতে চাইনি ভাইয়া। আর এমনিতেও তোমাদের জানালে তোমরা কিছুই করতে পারতে না। সোহেল আমাকে অনেক বাজেভাবেই ঠকিয়েছে, সাথে নয়নাও। ফাহিম রাগী কণ্ঠে বলল, কে বলেছে কিছু করতে পারতাম না? ওই সোহেল আর নয়নাকে উচিত শিক্ষা দিতাম আমি। মোহনা তখনই সেখানে উপস্থিত হয়ে বলল, হ্যাঁ, ওইসবই করো তুমি। অন্যকে শিক্ষা দিতে গিয়ে নিজেই জেলের ভাত খাও, এসব তো তোমার বোনেরই বাড়াবাড়ির ফল। আমরা তো কেউ এই বিয়েটার পক্ষে ছিলাম না। তোমার বোন তো নিজের কপাল নিজে খেয়েছে। মোহনার কথায় আজ আর নিজেকে সামলাতে পারল না ফাহিম। নিজের মনে এতদিন জমা সব দুঃখ আজ উগলে দিত। বলতে লাগল, তুমি কোন মুখে এসব কথা বলছো মোহনা? তুমি কি ভেবেছ আমি এতদিন তোমায় কিছু বলিনি জন্য আমি কিছু বুঝতে পারিনি? আমি সবই বুঝেছি। বিয়ের কিছুদিন পর থেকেই আমি খেয়াল করছি আমার বোনের প্রতি তোমার কিসের যেন একটা রাগ। প্রথম দিকে আমি এজন্য তোমায় বকেছি, কিন্তু এতে কোন লাভ হয়নি। আমারও এখনো মনে আছে একদিন তুমি ফাতেমার হাতে গরম পানি ঢেলে দিয়েছিলে। সেদিন আমি রাগ সামলাতে না পেরে তোমার গায়ে হাত তুলেছিলাম, আর সেদিনই তুমি বিষ খেয়ে সুইসাইডের চেষ্টা করো। আমি ফাতেমাকে এসব কিছুই বুঝতে দেইনি। তোমায় হাসপাতালে নিয়ে গিয়ে ওকে মিথ্যা বলেছি যে তুমি বাপের বাড়িতে চলে গেছো কিছুদিনের জন্য। এরপর তুমি সুস্থ হওয়ার পর আমি তোমাকে অনেক বুঝিয়েছি আমার বোনটার সাথে ভালো ব্যবহার করার জন্য, কিন্তু তুমি বাড়িতে ফিরে তুমি ওর সাথে আরও খারাপ ব্যবহার করতে লাগলে। আমি কিছু বললেই মরার হুমকি দিতে। এত ঝামেলা আমার আর সহ্য হচ্ছিল না, এই জন্য আমি ফাতেমাকে অযথা বকতাম, যাতে অন্তত তোমার রাগ কমে তুমি একটু শান্ত হও। কিন্তু তোমার মধ্যে কোনো পরিবর্তনই নেই। তোমার জন্য আমাদের ভাইবোনের সম্পর্ক খারাপ হয়ে গেল, যার দরুনই আমার বোনের সাথে আমার এতটাই মানসিক দূরত্ব তৈরি হলো যে ও আমার বিরুদ্ধে গিয়ে বিয়েও করে নিল। নিজের ভাইয়ের কথাগুলো শুনে স্তব্ধ, নির্বাক হয়ে গেল ফাতেমা। সে বুঝতেই পারেনি তার অগোচরে এত কিছু হয়ে গেছে। এখন ফাতেমা বুঝতে পারছে ফাহিমকে কতটা মানসিক চাপের মধ্যে দিয়ে যেতে হয়েছে। এদিকে এত কথা শোনার পরও মোহনার মধ্যে কোন ভাবলেশ নেই। সে নিজের দাপট বজায় রেখে বলে, তুমি একটা কথা কান খুলে শুনে রাখো, তোমার এই ডিভোর্সি বোন যেন আমাদের সংসারে এসে না উঠে। না হলে কিন্তু আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। ফাহিম রাগান্বিত সুরে বলে, তোমার কি সমস্যা ওকে নিয়ে মোহনা? আমাদের তো কোনো সন্তানও নেই, শুধু তোমার আর আমার ছোট্ট সংসার। সেখানে ফাতেমা আর ওর মেয়ে এলে কি সমস্যা? মোহনার চোখে এবার অশ্রুবর্ষণ শুরু হয়। সে শাড়ির আঁচল দিয়ে নিজের চোখের জল মুছে বলে, এভাবে আমি যে নিঃসন্তান এটা মনে করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ। ঠিক আছে, তুমি থাকো তোমার বোনকে নিয়ে। তোমার বোন হয়তো কিছুদিন পর তোমাকে অন্য একটা ভালো মেয়ে দেখে বিয়েও দিয়ে দেবে। তারপর তাকে নিয়ে সুখে সংসার করিও তুমি। বলেই চলে যেতে নেয় মোহনা। তখনই ফাতেমা বলে ওঠে, আমি কখনোই এমনটা করব না ভাবি। আমি জানি তুমি এই সন্দেহ থেকেই বরাবরই আমার সাথে খারাপ ব্যবহার করেছ। কিন্তু বিশ্বাস করো, তুমি যেমন ভাবছো আমি তেমন মানসিকতার ছেলে নই। তোমাদের বিয়ের দিন তোমার মা আর তোমার কথোপকথন আমি শুনে নিয়েছিলাম। আমি এটা অনেক আগে থেকেই জানি যে তুমি কখনো মা হতে পারবে না। কিন্তু কখনো কি আমি এই বিষয় নিয়ে তোমায় কিছু বলেছি? তুমি যাতে কষ্ট না পাও তাই তো আমি এতদিন এই কথাটা গোপন রেখেছি। আর আমার যদি সত্যি এমন কিছু করার থাকতো আমি সেটা অনেক আগেই করতাম। ফাতেমার কথা শুনে হতবিহ্বল হয়ে যায় মোহনা। নিষ্পলক তাকিয়ে থাকে ফাতেমার দিকে।
ফাতেমার বলা কথা শুনে হতবিহ্বল হয়ে কিছুক্ষণ তাকিয়ে থাকে মোহনা। অতঃপর কিছুটা অপরাধী চোখ নিয়ে তাকায় ফাহিমের দিকে। ফাহিমের মধ্যে কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। তার মানে কি ফাহিম সব আগে থেকেই জানে? মোহনার মনে থাকা প্রশ্নটা সে বাইরে প্রকাশ করতে পারছিল না। তাই ফাহিমই বলে ফেলে, আমি অনেক আগে থেকেই কথাটা জানি মোহনা। 2 বছর আগে তোমার বাবা যখন মৃত্যুশয্যায় ছিল তখন তিনি আমাকে সবটা জানিয়েছিলেন। ইভেন আমার কাছেও ক্ষমাও চেয়েছেন সবটা গোপন রাখার জন্য। মৃত্যুর আগে আমাকে সবটা বলে তিনি দায়মুক্ত হতে চেয়েছিলেন। তবে তিনি আমায় অনুরোধ করেছিলেন তোমার হাতটা যেন আমি না ছাড়ি কখনো। আমিও ছাড়তে চাইনি। বিশ্বাস করো, তোমার সন্তান না হওয়া নিয়ে আমার কোনো আফসোস নেই। আমার আফসোস শুধু এটা নিয়ে যে তুমি কত অবলীলায় আমার থেকে এতগুলো দিন এই সত্য লুকিয়ে গেলে। আগে জানালে হয়তো আমাকে বাবা হওয়ার মিথ্যা স্বপ্নে বিভোর থাকতে হতো না। মোহনা নিশ্চুপ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আজ তার কিছুই বলার মুখ নেই ফাহিমের সামনে। ফাতেমার দিকেও তাকানোর মুখ তার নেই। মোহনা আজ জানে আর কোনো কিছু লুকিয়ে লাভ নেই। তার লুকানো সত্য অনেক আগেই প্রকাশিত হয়ে গেছে। এই মানুষ দুটো অনেক আগে সব জেনেছে, কিন্তু কখনো তাকে টের পেতে দেয়নি। আর সে কি করেছে? এই দুজনকে চরম অপমান করেছে। মোহনা নিজের কাজেই ছোট হয়ে গেল। মনে পড়ে গেল অতীতের দিনগুলো। মোহনার বিয়ের আগে জরায়ুতে একটা টিউমার হয়েছিল, যার কারণে তার জরায়ু কেটে বাদ দিতে হয়, যার দরুন সে মা হওয়ার সক্ষমতা হারায়। এই কথা জানার পর ভীষণভাবে ভেঙে পড়ে সে। মোহনার বিয়ের বয়স হওয়ার পর আশেপাশের পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনরা চাপ দিতে থাকে। মোহনার পরিবারও তার জন্য মেয়ে দেখতে শুরু করে দেয়। কিন্তু মোহনার বিয়েতে ভীষণ ভয় ছিল। যদি তার সত্যটা জেনে বিয়েটা আটকে যায়, অথবা বিয়ের পর ডিভোর্স হয়, তখন কি হবে? এজন্য অনেক ভেবেচিন্তে সে তার মা বাবাকে জানায় তার এই সমস্যার কথা গোপন রেখে বিয়ে ঠিক করতে, এবং পারলে কোনো অনাথ ছেলের সাথে তার বিয়ে দিতে। কারণ এতে করে কোনো পারিবারিক চাপ থাকবে না। স্বামীকে কোনোরকমে ম্যানেজ করলেই হলো। মোহনার এমন দাবি তার মা মানলেও মোহনার বাবা অমত জানায়। তখন মোহনা আত্মহত্যার হুমকি দিয়ে নিজের বাবাকে রাজি করায়। মোহনার বাবা অনেক খুঁজে ফাহিমের সন্ধান পান। কয়েক বছর আগেই ফাহিমের মা বাবা দুর্ঘটনায় মারা গেছে। পরিবার বলতে আছে শুধু একটা বোন, যেও বিয়ের পর আলাদা হয়ে যাবে। তাই তিনি ফাহিমের সাথেই নিজের মেয়ের বিয়ে ঠিক করেন, সব সত্য গোপন রেখে। অতঃপর বিয়েটা হয়েও যায়। বিয়ের পর মোহনার ফাতেমাকে সহ্য হতো না। কারণ তার মনে হতো ফাতেমা হয়তো একসময় তার সংসার ভাঙার কারণ হবে। মোহনার এই ধারণার পেছনের কারণ ছিল তার বিধবা ফুফু একসময় তার মাকে ভীষণ জ্বালাত। কারণ মোহনার মায়ের কোনো ছেলে সন্তান হয়নি। তারা 2 বোন ছিল, এজন্য এমনকি তিনি তার মায়ের মগজ ধোলাই করে মোহনার বাবার দ্বিতীয় বিয়ে দিতে চেয়েছিলেন। যদিও বা মোহনার বাবার অনিচ্ছার কারণে সফল হননি। নিজের প্রতি হীনমন্যতা এবং অতীতের কথাগুলো ভেবে মোহনার ভীষণ ভয় হয়। তার উপর ফাহিম ফাতেমাকে নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসত। ফাতেমা ছিল তার চোখের মণি। তাই মোহনার ফাতেমাকে ঘিরে ভয় তৈরি হয়। যদি তার সন্তান না হওয়ার কারণে ফাতেমা তার সংসার ভেঙে দিতে চায়। এই ভয় দেখেই ফাতেমার সাথে যাবতীয় দুর্ব্যবহার করে মোহনা। তাছাড়া মোহনার মাও তাকে উস্কানি দিত এসব করার, কারণ তার মনেও ভয় ছিল। অতীতের কথাগুলো ভেবে মোহনার এখন ভীষণ কান্না পায়। ফাহিম ফাতেমার সামনে সে আর দাঁড়িয়ে থাকতে পারছিল না। তাই ত্রস্ত পায়ে ঘরের ভিতরে চলে যায়। ফাহিম একটা দীর্ঘ শ্বাস ফেলে বলে,
মোহনা আজীবন ভুল ধারণা বয়ে নিয়ে বেরিয়ে নিজের অজান্তেই সব শেষ করে দিল। ওর ভেতরের ভয়টাই ওকে এতটা কুটিল করে তুলল। ফাতেমা বলল, এসব কথা বাদ দাও ভাইয়া, যা হবার হয়ে গেছে। এখন তো আর কিছু বদলাবে না। এসব কথা বাদ দিলেও ওই সোহেল আর নয়নাকে এত সহজে আমি ছেড়ে দিতে পারবো না ফাতেমা। তুই এখনো ওদের নামে মামলা করিস নি কেন? কারণ ওদেরকে আমি নিজের হাতে শাস্তি দিতে চাই। জানি না তোর মাথায় কি ঘুরপাক খাচ্ছে। যাই হোক, তোর ভাই এখনো বেঁচে আছে, তাই তোকে আশ্রয়হীন হয়ে ঘুরতে হবে না। তুই তোর মেয়েকে নিয়ে আজই আমার বাড়িতে শিফট কর। এটা হয় না ভাইয়া। আমার উপস্থিতি ভাবিকে কষ্ট দিতে পারে। আমি এমনটা চাই না। ভাবি যতদিন না মন থেকে আমায় মেনে নিবে ততদিন আমি এখানে আসতে পারবো না। তুমি এই বিষয়টা নিয়ে জোর করো না। আমি নিজের ব্যবস্থা করে নিয়েছি। আমি আজ এখানে এসেছি অন্য একটা কারণে। কি কারণ বল? আসলে ভাইয়া, আমি আবার আমার পড়াশোনাটা শুরু করতে চাইছি, তাছাড়া ফারিয়ার যাবতীয় খরচ তো আছেই। মেয়েটা বড় হচ্ছে তো, এজন্য আমার টাকার প্রয়োজন। তাই তোকে এত চিন্তা করতে হবে না। আমি তোর সব দায়িত্ব নেব। কিন্তু ভাইয়া। কোন কিন্তু না? তোর ভাবি এমনি বলেছে আমার অভাব অনটনের সংসার। আসলে মোটেই এমন কিছু না। আমি যা আয় করি তাতে দুজনে খেয়ে পরেও অধিকাংশ টাকা বেঁচে থাকে। এমনকি তোর বা তোর মেয়ের দায়িত্ব নিলেও আমার অনেক সাশ্রয় হবে। তাছাড়া এত টাকা সাশ্রয় করে কি হবে বল? আমার তো কোন সন্তান নেই যার জন্য এসব রেখে যাব। আফসোস নিয়ে কথাটা বলে ফাহিম কিছুক্ষণ চুপ থেকে পুনরায় বলে, তুই আপাতত এখানে আসতে না চাইলে না আসিস। তবে আমি তোর আর তোর মেয়ের সব দায়িত্ব নেব, এটাতে তুই না করতে পারবি না। আর হ্যাঁ, বাবা শহরের পাশে কিছু জমি তোর নামে রেখে গেছিল। সেগুলো আমি তোকে বুঝিয়ে দিতে চাই। তোরও তো একটা ভবিষ্যৎ আছে। এছাড়া এই বাড়ির কিছু শেয়ারও তুই পাবি। ফাতেমা কৃতজ্ঞতার দৃষ্টিতে তার ভাইয়ের দিকে তাকায়। এই ভাইকেই না সে কতটা ভুল বুঝেছিল। ফাতেমা ফাহিমের বাসা থেকে সবেমাত্র বেরিয়েছিল তখনই তার ফোনে ফারিয়ার স্কুল থেকে কল আসে। ফাতেমা ফোনটা রিসিভ করতেই ফারিয়ার স্কুলের প্রিন্সিপাল তাকে বলে, আপনি ফারিয়া তাসনিমের মা ফাতেমা খাতুন বলছেন তো? জি। ফারিয়ার কি কোন সমস্যা হয়েছে? উদ্বেগ নিয়ে কথাটা বলে ফাতেমা। বিপরীত দিক থেকে উত্তর আসে, আপনি ইমিডিয়েটলি স্কুলে আসুন। ফারিয়ার ব্যাপারে কিছু কথা বলার ছিল। ফাতেমা আর অপেক্ষা না করে দ্রুত ফারিয়ার স্কুলের উদ্দেশ্যে রওনা দেয়। ফারিয়ার স্কুলে পৌঁছে প্রিন্সিপালের রুমের বাইরে গিয়ে সেখানে আগে থেকেই সোহেলকে দাঁড়িয়ে থাকতে দেখে হতবাক হয়ে যায়। সোহেল ফাতেমার দিকে তাকিয়ে তার সাথে কথা বলতে এলে ফাতেমা ঘৃণায় মুখ সরিয়ে নেয়। প্রিন্সিপালের রুমে নক করে বলে, মে আই কাম ইন ম্যাম? ইয়েস কাম। ফাতেমা রুমে প্রবেশ করতেই প্রিন্সিপাল ইশারা করে বলে, সিট। ফাতেমা বসার পরই সোহেলও সেখানে চলে আসে। প্রিন্সিপাল সোহেলকে ফাতেমার পাশে বসতে বলতেই ফাতেমা প্রতিবাদ করে বলে ওঠে, এই লোকটার পাশে আমি বসতে পারবো না ম্যাম। আর আপনি এরপর থেকে কোন গার্ডিয়ান কলে ওনাকে ডেকে পাঠাবেন না। কারণ ওনার সাথে আমার বা আমার মেয়ের আর কোনো সম্পর্ক নেই। আমি এখন আমার মেয়ের একমাত্র গার্ডিয়ান। ফাতেমার বলা স্পষ্ট কথা একদম ভালো লাগে না সোহেলের। সে ভীষণ অপমানিত বোধ করতে থাকে। এদিকে ফারিয়ার স্কুলের প্রিন্সিপালও হকচকিয়ে গেছেন। তিনি কিছুক্ষণ চুপ থেকে অবস্থা বোঝার চেষ্টা করেন। অতঃপর গলা খাকারি দিয়ে বলেন, দেখুন, আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে কি সমস্যা হয়েছে সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। এই নিয়ে আমি কথা বলতে চাই না।
তবে আপনাদের এই সমস্যার প্রভাব আপনাদের সন্তানের উপর যে বাজেভাবে পড়েছে সেটা আমি বলতে পারি। ফাতেমা বলে, কি সমস্যা হয়েছে ম্যাম? আজ ক্লাসে ফারিয়ার ইংলিশ টিচার বিশ্ব অভিভাবক দিবস হিসেবে সকলকে তাদের মা বাবা সম্পর্কে কিছু স্পিচ দিতে বলেছিল, সেখানে সবাই ভালোভাবে বললেও ফারিয়া ছিল ব্যতিক্রম। নিজের মায়ের ব্যাপারে সে ভালো কথা বললেও বাবার সম্পর্কে ভীষণ বাজে কথা বলে। এমনকি নিজের বাবাকে রাক্ষসের সঙ্গে পর্যন্ত তুলনা করে, যা শুনে সবাই ভীষণ অবাক হয়ে যায়। এমনকি ওর ইংলিশ ম্যাম যখন আমাকে ব্যাপারটা বলে তখন আমিও স্তম্ভিত হয়ে যাই। আপনারা নিশ্চয়ই বুঝতেই পারছেন এতটুকু একটা বাচ্চা মেয়ের উপর কি পরিমাণ মেন্টাল প্রেশার পড়লে সে এমন কথা বলতে পারে। ফাতেমার মুখে বিদ্রূপের হাসি ফুটে ওঠে। সোহেলের যেই রূপ ফারিয়া দেখেছে তাতে করে তার এই কথা বলা অহেতুক নয়। অন্যদিকে সোহেল লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ফাতেমা সোহেলের দিকে তাকিয়ে বলে, নিজেই ভেবে দেখ কি জঘন্য কাজ করেছ তুমি। যেই মেয়ের কাছে তুমি ছিলে সুপার হিরো এখন সেই তোমাকে বিচের সাথে তুলনা করছে। অতঃপর সে ফারিয়ার প্রিন্সিপাল ম্যামকে উদ্দেশ্য করে বলে, আমার এবং আমার মেয়ের উপর দিয়ে এই কদিন কি ঝড় বয়স গেছে সেটা বোধহয় আপনি জানেন না ম্যাম। আর আমিও সবটা বলার মতো পরিস্থিতিতে নেই। আমি এটা বুঝতে পারছি যে স্কুলের পরিবেশে কোন স্টুডেন্টের এমন কথা বলা ঠিক নয়। আমি ফারিয়াকে বলে দেব এরপর থেকে যাতে স্কুলে আর এসব নিয়ে কথা না বলে। তবে ওর মনে ওর বাবার প্রতি যে ঘৃণা তৈরি হয়েছে তাতে কোন ভুল নেই। বরঞ্চ আমি চাই এই ঘৃণা আজীবন বজায় থাকুক, কখনো যেন ও নিজের বাবাকে ক্ষমা না করে। বলেই ফাতেমা উঠে দাঁড়ায়। সোহেলের দিকে ঘৃণাভরা দৃষ্টিতে তাকিয়ে বাইরে বেরিয়ে আসে। সোহেল ফাতেমার পিছু পিছু আসে। এসেই ফাতেমার হাত টেনে ধরে। ফাতেমা এক ঝটকায় হাতটা সরিয়ে নিয়ে বলে, একদম আমায় স্পর্শ করবে না। তোমার স্পর্শে আমি ঘৃণা অনুভব করি। ফাতেমা, তুমি কিন্তু এবার বেশি বাড়াবাড়ি করছো। বাড়াবাড়ির কিছু দেখোনি তুমি। সরো তো আমার সামনে থেকে। তোমায় দেখলেও আমার ঘৃণা হচ্ছে। জঘন্যতম এক পুরুষ তুমি, যাকে তার সন্তানও রাক্ষসের সাথে তুলনা করে। তুমি তো আমার মেয়ের মনে আমার প্রতি এত ঘৃণা তৈরি করছো। কেন করছো এমন? আমরা চাইলে বসে সব ঝামেলা মিটমাটও তো করতে পারি। ফাতেমার মুখে বিদ্রূপের হাসি ফুটে ওঠে। সে বলে, তোমার মুখে এসব কথা মানায় না সোহেল। তুমি যা করেছো তাতে তোমার চেহারাও আমি দেখতে চাই না। তোমার সাথে বসে মিটমাট করা তো দূরের কথা। এত দেমাগ কিসের তোমার? আমি তখন থেকে সবটা ঠিকঠাক করতে চাইছি আর তুমি ঝামেলাই বাড়িয়ে চলেছ। আমি বলছি শোনো, আমি না হয় নয়নাকে বিয়ে করেছি তো এতে কি সমস্যা? তুমি তো চাইলেই নয়নার সাথে মিলে মিশে থাকতে পারো। আমি তোমাদের দুজনকে নিয়েই সংসার। সোহেল নিজের পুরো কথা সম্পূর্ণ করতে পারে না। তার আগেই ফাতেমা ঠাস করে থাপ্পড় বসিয়ে দেয় সোহেলের গালে। সোহেল হুঙ্কার দিয়ে বলে, ফাতেমা, তোমার এত বড় সাহস! তুমি আমার গায়ে হাত তোলো। সাহসের এখনো কিছু দেখোনি তুমি মিস্টার সোহেল? আমাকে কি তোমার খুব সস্তা মেয়ে মনে হয়, যে আমি তোমার ওই রক্ষিতা নয়নার সাথে সংসার করব? ফাতেমা, কাকে কি বলছো তুমি? একদম ঠিক বলছি। ওই নয়না একটা রক্ষিতা, বাজে মেয়ে। ভুলে যেও না তোমার সাথে এখনো আমার ডিভোর্স হয়নি, তাই এত সাহস দেখিও না। আমি এখনো তোমার স্বামী। তোমার উপর এখনো আমার অধিকার আছে। ফাতেমা কিছু একটা বলতে গিয়েও থেমে যায়। তারপর বলে, মনে করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ। বলেই সে গটগট পায়ে চলে আসে। সোহেল ফাতেমাকে কয়েকবার ডাকলেও সে আর শোনার প্রয়োজন মনে করে না।
ফাতেমা গাড়িতে করে ফেরার পথে নয়নাকে ফোন করে। নয়না ফোনটা রিসিভ করতেই সে বলে ওঠে, হ্যালো নয়না, কেমন আছিস তুই? ফাতেমা, তুই কোন সাহসে আমায় ফোন করেছিস? সাহস আমার বড্ড বেশি, সেটা তো জানিসই, তোকে একটা জরুরি কথা বলার জন্য ফোন দিলাম। তুই বোধহয় জানিস সোহেল এখনো আমায় ডিভোর্স দেয়নি, আর ভাবছি দেবও না। দেখি তুমি কি করতে পারো। হ্যাঁ, 2-1 দিনের মধ্যেই দিয়ে দেবে। সে আশা গুড়ে বালি। আজ সোহেলের সাথে আমার দেখা হয়েছিল। ও নিজে আমায় বলেছে ওর সংসারে ফিরে যেতে। আমার হাতে পায়েও ধরেছে। আমার না ওর উপর ভীষণ দয়া হলো। তাই ভাবছি, না না না, তোকে আমি কিছুতেই আর সোহেলের জীবনে ফিরতে দেব না। বলেই নয়না ফোন রেখে দেয়। ফাতেমা তখন বিড়বিড় করে বলে, আমি ওর জীবনে মরে গেলেও ফিরব না। কথাটা তো তোকে নিজের স্বার্থেই জানালাম। এবার আমি কাঁটা দিয়েই কাঁটা তুলব। সোহেল আজ বেশ রাত করেই বাড়ি ফিরল। সে বাড়ি ফিরেই দেখল নয়না ঘর অন্ধকার করে বসে আছে। সোহেল লাইট জ্বালিয়ে নয়নার পাশে বসে বলল, এভাবে রুম অন্ধকার করে বসে আছো কেন? একদম বসবে না আমার পাশে? তুমি যাও ওই ফাতেমার কাছে। এসব তুমি কি বলছো নয়না? আমি ফাতেমার কাছে কেন যাব? আমি তো আর ওকে ভালোবাসি না, আমি শুধু তোমায় ভালোবাসি। যদি আমাকেই ভালোবাসো তাহলে ফাতেমাকে এখনো ডিভোর্স লেটার পাঠাও নি কেন? সোহেল চুপ করে থাকে। নয়না চিৎকার করে বলে, কি হলো, চুপ আছো কেন? আমার প্রশ্নের উত্তর দাও। তাহলে কি তুমি আমায় শুধু নিজের স্বার্থে ব্যবহার করতে চাইছো? নিজের স্বার্থসিদ্ধি হলে আমায় ছুঁড়ে ফেলে আবার ওই ফাতেমা আর নিজের মেয়েকে ফিরিয়ে আনবে? তুমি আমায় ভুল ভাবছো নয়না। আমি কেন এমনটা করতে যাব? আমি কিচ্ছু জানি না। তোমার উপর আমার একদম বিশ্বাস নেই। যেই মানুষ নিজের 6 বছরের সংসার করা স্ত্রীকে ছেড়ে দিতে পারে তার কাছে তো আমি কিছুই না। তুমি যদি সত্যি আমায় ভালোবেসে থাকো তাহলে কাল সকালেই ওই ফাতেমাকে ডিভোর্সের নোটিশ পাঠিয়ে দেবে। কিন্তু, কোন কিন্তু নয়? আমি যা বলছি তাই করো। হয় তুমি আমাকে বেছে নাও আর না হলে ফাতেমাকে। বলো কি করবে? সোহেল হার মেনে নেয়। বলে, ঠিক আছে, তুমি যা চাও তাই হবে। আমি কালই ফাতেমাকে ডিভোর্সের নোটিশ পাঠিয়ে দেব। আমি খবর নিয়ে দেখেছি ও এখন কোথায় আছে। সেই ঠিকানাতেই পাঠিয়ে দেব। সকাল সকাল কলিং বেলের শব্দে শ্রেয়া বিরক্ত হয়ে যায়। দরজাটা গিয়ে খুলে দিতেই দেখে একজন কুরিয়ার বয় দাঁড়িয়ে আছে। শ্রেয়া তাকে দেখে বলে, জি বলুন। ফাতেমা খাতুনকে ডাকা যাবে। ওনার নামে একটা পার্সেল আছে। শ্রেয়া ফাতেমাকে ডাকে। ফাতেমা এসে পার্সেলটা নেয়। পার্সেলটা খুলতেই একটা কাগজ বেরিয়ে আসে। শ্রেয়া কৌতূহলী হয়ে বলে ওঠে, কি ওটা? ফাতেমা মুখে হাসি ফুটিয়ে একটা স্বস্তির নিঃশ্বাস নিয়ে বলে, আমার মুক্তির সনদ। ফাতেমা আজ ফুরফুরে মেজাজে রয়েছে। অনেক দিন পর তাকে আজ খুব খুশি খুশি লাগছে। খুশিতে আজ সে আত্মহারা। তার খুশির বহিঃপ্রকাশ তার আচরণে, কথায়, বার্তায় সবসময় উপলব্ধি করা যাচ্ছে। শ্রেয়াও অনেকটা খুশি হয়েছে এটা শুনে যে ওই সোহেল নামক অমানুষটার সাথে ফাতেমার সব সম্পর্ক শেষ হয়েছে। তবে তার মনে একটাই খুঁতখুঁতানি রয়ে গেছে, আর সেটা হলো ফাতেমা কেন এত সহজে সোহেলকে যেতে দিল। কেন সে সোহেলকে কোনো শাস্তি দিল না। তবে ফাতেমা এটাও বলেছে সে সোহেলকে অনেক ভয়ানক শাস্তি দেবে। তবে সেটা কখন এবং কিভাবে সেটা বলেনি। ফাতেমা আজ মিষ্টি এনে দেয় শ্রেয়াকে। শ্রেয়ার মা শাবানা বেগম বলেন, হঠাৎ আজ মিষ্টি কোন খুশিতে মা? ফাতেমা মৃদু হেসে বলে,
মিষ্টি এই জন্য এনেছি যে আমার ডিভোর্স হয়েছে। এটা শুনে অনেকের মনে হতেই পারে ব্যাপারটা অদ্ভুত, কারণ এখনো অনেক মেয়ের কাছেই ডিভোর্সি ট্যাগ লাগা একটা অসম্মানের মতো ব্যাপার। তবে আমার কাছে এটা এখন অনেক বড় সম্মানের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, কারণ আমি একটা ভুল মানুষের থেকে, একটা ভুল সম্পর্ক থেকে মুক্তি পেয়েছি। ফাতেমার কথা শুনে শাবানা বেগম বলেন, তোমাকে এভাবে দেখে আমার অনেক ভালো লাগছে মা। এত কঠিন পরিস্থিতিতেও তুমি ভেঙে না পড়ে যেভাবে নিজেকে সামলেছ, যেভাবে নিজের আর নিজের মেয়ের জন্য লড়াই করে যাচ্ছ, সেটা অনেক মেয়েকেই অনুপ্রেরণা যোগাবে। আমি আল্লাহর কাছে তোমার জন্য প্রার্থনা করব যেন তুমি সুখী হও, তোমার জীবন যেন উনি সুখ স্বাচ্ছন্দ্যে ভরিয়ে দেন। অতঃপর তিনি কিছু একটা ভেবে শ্রেয়াকে বলেন, শ্রেয়া, তোর তো কম বয়স হয়নি, এবার তো তোর বিয়ে নিয়ে ভাবা উচিত। আমি আর কয়দিন বাঁচব বল? শ্রেয়া বিয়ের কথা শুনে মুখটা বিকৃত করে বলে, বিয়ে? আমার তো বিয়ের আগে ফোবিয়া আগে থেকেই ছিল, এখন তা আরও জোরালো হয়েছে। ফাতেমার সাথে ঘটে যাওয়া ঘটনার পর আমার তো আর কোনো পুরুষ মানুষের উপর বিশ্বাস নেই। তার থেকে আমি একা আছি এটাই ভালো। ফাতেমা মৃদু হেসে বলে, দেখ শ্রেয়া, হাতের 5টা আঙুল যেমন সমান হয় না, তেমন পুরুষ মানুষের মধ্যেও অনেক পার্থক্য আছে। তুই শুধু সোহেলের জন্য সব ছেলেদের কাঠগড়ায় তুলতে পারিস না। সমাজে যেমন সোহেলের মতো খারাপ ছেলে আছে, তেমন অনেক ভালো ছেলেও তো আছে। এই যেমন আমার ভাই, আমার ভাবি কোনোদিন সন্তান জন্ম দিতে পারবে না। ভাবি মিথ্যা বলে তাকে ঠকিয়েছে, এসব জানার পরেও কিন্তু সে ভাবির হাত ছেড়ে দেয়নি, বরং ভাবিকে আরও বেশি করে আগলে রেখেছে। সমাজে তুই এমন আরও অনেক ভালো ছেলে পাবি। যেমন দেখ, সোহেল তো একা নয়, নয়নাও অন্যায় করেছে। কিন্তু এই জন্য কি তুই সব মেয়েদের খারাপ বলবি? তুই আর আমিও কি নয়নার মতো? নিশ্চয়ই না। তেমনি খুঁজলে অনেক ভালো ছেলে পাওয়া যাবে, যাদের কাছে ভালোবাসা, স্ত্রী সন্তানের মর্যাদা সবার থেকে বেশি। শাবানা বেগমও ফাতেমাকে সমর্থন জানিয়ে বলেন, একদম ঠিক বলেছ তুমি। শ্রেয়ার বাবাও এমনই একজন যত্নবান পুরুষ ছিল। আমি তো আমার মেয়ের জন্যেও এমন কাউকে চাই। শ্রেয়া বলে, আচ্ছা ঠিক আছে, এমন কোনো ভালো পুরুষকে পাওয়া গেলে তারপর আমি ভেবে দেখব। আপাতত ফাতেমা, চল আমরা কফি শপে যাই, আজকে অনেক কাজ আছে। আর কাল তো তোকে আবার মাস্টার্স কমপ্লিট করার জন্য অ্যাপ্লাই করতে হবে। চল। ফাতেমা আজ তার মাস্টার্স কমপ্লিট করার জন্য একটা স্বনামধন্য ভার্সিটিতে ইমেইল পাঠিয়েছে, সাথে নিজের অনার্সের সার্টিফিকেটও। এমনিতে ফাতেমার সিজিপিএ অনেক ভালো, তবে সমস্যা হচ্ছে এত বছরের গ্যাপ। তবে ভার্সিটির তরফ থেকে জানানো হয়েছে ব্যাপারটা বিবেচনা করে দেখা হবে। এই কথা শুনে ফাতেমা কিছুটা স্বস্তি পায়। অতঃপর ফারিয়াকে স্কুল থেকে আনার জন্য বেরিয়ে যায়। ফারিয়াকে স্কুল থেকে আনতে গিয়ে দ্বিতীয় দফা অবাক হয়ে যায়, কারণ আজও সোহেল বাইরে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। সোহেলকে দাঁড়িয়ে থাকতে দেখে ফাতেমাকে ভীষণ রেগে যায়। সরাসরি তার সামনে গিয়ে বলে, তুমি কি করছো এখানে? তোমাকে না আমি স্পষ্ট করে বলেছিলাম আমার কিংবা আমার মেয়ের সাথে কোনো যোগাযোগ করার চেষ্টা করবে না? তাহলে কেন এসেছো তুমি এখানে? তোমার কথা শুনতে আমি বাধ্য নই, কারণ ফারিয়া শুধু তোমার একার মেয়ে নয়, ও আমারও মেয়ে। তাই ওর উপরে আমারও সমান অধিকার আছে। অধিকার? কোন অধিকারের কথা বলছো তুমি? নিজের মেয়েকে মাঝরাতে বাড়ি থেকে বেরিয়ে দিয়ে এখন তুমি অধিকার দেখাতে এসেছো? যাও বলছি আমার সামনে থেকে। এমন সময় গাড়ি থেকে নেমে আসে নয়না। সে এসেই বলে, ফারিয়া তোর একার মেয়ে নয়, ফারিয়া সোহেলেরও মেয়ে।
আর তাই সোহেল এবার নিজের মেয়ের জন্য লড়াই করবে। সোহেল তো ঠিক করেছে এবার কোর্টে লড়াই হবে। কোর্টে লড়াই হবে মানেটা খুবই পরিষ্কার। তোদের ডিভোর্সের কেসে ফারিয়ার কাস্টডি কে পাবে সেটা নিয়েও তো লড়াই হবে নাকি? ফাতেমা হতবাক হয়ে যায়। সে ভাবতেও পারেনি এমন কোনো পরিস্থিতির মুখোমুখি হতে হবে। বিশেষ করে নয়না তো বলেছিল যে সে ফারিয়াকে নিজের চোখের সামনে দেখতে চায় না। তাহলে হঠাৎ করে এত বদলে গেল কেন সে? ফাতেমা স্পষ্ট ভাষায় বলে দেয়, আমার মেয়ে আমার কাছেই থাকবে। তোদের মতো জানোয়ারের কাছে আমি আমার মেয়েকে যেতে দেব না। নয়না কপট হেসে বলে, ফারিয়া কার কাছে থাকবে সেই ফয়সালা তো কোর্ট করবে, তুই না। ফাতেমা নয়নার দিকে আঙুল তুলে বলে, তুই আমার স্বামীকে তো কেড়ে নিয়েছিস কিন্তু আমার সন্তানকে তুই আমার থেকে আলাদা করতে পারবি না। একজন মায়ের শক্তি কতটা তুই জানিস না। একজন মা তার সন্তানের জন্য জীবনও দিতে পারে, এমনকি কারো জীবন নিতেও দুইবার ভাবে না। তাই বলছি আমার মেয়ের দিকে চোখ তুলে তাকাস না, না হলে তোর চোখ আমি উপড়ে ফেলব। এই বলে ফাতেমা চলে যায়। কারণ ফারিয়ার স্কুলে ছুটির ঘণ্টা বাজিয়ে দিয়েছে। এখনই তাকে আনতে যেতে হবে, না হলে দেরি হয়ে যাবে। ফাতেমা যাওয়ার পরই নয়না হিংস্রভাবে তাকিয়ে বলে, তোর যা যা প্রিয় সব আমি তোর থেকে আলাদা করে দেব ফাতেমা। তোর খুশি যে আমার সহ্য হয় না। ভেবেছিলাম সোহেলকে কেড়ে নিয়ে তোকে আমি ভেঙে গুড়িয়ে দেব, কিন্তু তুই তো এখনো আগের মতোই আছিস। তাই এবার আমি এমন জায়গায় হাত দিয়েছি যেটা তোর কাছে সবথেকে দুর্বল। আমি জানি ফারিয়াকে তুই নিজের প্রাণের থেকেও বেশি ভালোবাসিস। তাই এবার তোর মেয়ে ফারিয়াকে আমি তোর থেকে আলাদা করে দেব। ফারিয়া স্কুল থেকে বেরিয়ে ফাতেমার কাছে দৌড়ে আসে। ফাতেমাও পরম মমতার সহিত আগলে নেয় নিজের মেয়েকে। ফারিয়াকে জড়িয়ে ধরে আবেগপ্রবণ হয়ে বলে, আমার মেয়ে, আমার কলিজার টুকরা তুই। আমি তোকে কিছুতেই নিজের থেকে আলাদা হতে দেব না। ফাতেমার চোখে জল চলে আসে। এই মেয়ের জন্যই তো এখন সে বেঁচে আছে। অথচ ওই শকুনিরা এখন তার মেয়ের দিকেও নজর দিয়েছে। ফারিয়া নিজের মায়ের চোখের জল বুঝতে পেরে বলে, তুমি কাঁদছ কেন আম্মু? ফাতেমা মেয়ের কাছে নিজের দুর্বলতা প্রকাশ করতে চায় না। তাই তো চোখের জল মুছে বলে, কই কাঁদছি? আচ্ছা ফারিয়া, তুমি তো আমার মেয়ে। তুমি তো সবসময় নিজের মায়ের কাছে থাকবে, তাই না? হ্যাঁ মা, আমি সবসময় তোমার কাছেই থাকব। কেউ তোমাকে আমার থেকে আলাদা করতে পারবে না, কেউ না। ওরা করতে যাবে তো যাক, দেখি কিভাবে আমার কাছ থেকে তোমাকে কেড়ে নেয়। এবার গোটা জগৎ দেখবে একজন মায়ের শক্তি। ফাতেমা উদাস মনে বসে আছে। শ্রেয়া, শাবানা বেগম দুজনেও তার এই উদাস অবস্থা দেখে বিচলিত। ফাতেমা তাদের সব খুলে বলেছেন। তারা নিজেদের সাধ্যমতো ফাতেমাকে সান্ত্বনা দিচ্ছেন, তবে ফাতেমার মধ্যে ভয় কিছুতেই যাচ্ছে না। সে যতই নিজেকে শক্ত দেখানোর চেষ্টা করুক না কেন, মেয়ে হলো তার দুর্বলতার জায়গা। আর তাই যে কোন কিছুর মূল্যে সে নিজের মেয়েকে কাছছাড়া করতে চায় না। মেয়েকে ছাড়া থাকতে হবে এটা ভাবলেও বুক কেঁপে ওঠে। ফাতেমার এইরূপ ভাবনার মাঝেই বাসার কলিং বেল বেজে ওঠে। শাবানা বেগম দরজা খুলে এক অপরিচিত পুরুষকে দেখে বলেন, কে আপনি? ফাহিম নম্র কণ্ঠে বলল, আমি ফাতেমার বড় ভাই ফাহিম। শ্রেয়া দরজার কাছে এসে বলল, আপনি এসেছেন, আসুন ভেতরে আসুন। আম্মু, আমি ওনাকে ডেকে পাঠিয়েছি। ফাতেমার এখন যা অবস্থা তাতে ওর কাছের মানুষের মেন্টাল সাপোর্টের প্রয়োজন। শাবানা বেগম শ্রেয়ার মাথায় হাত বুলিয়ে বলে, একদম ঠিক কাজ করেছিস তুই। বাবা, তুমি ভেতরে যাও। তোমার বোনটার যে এখন তোমাকে ভীষণ দরকার।
ফাহিম শ্রেয়াদের বাসায় প্রবেশ করে ফাতেমার সামনে গেল। ফাতেমা কান্না করে করে চোখ ফুলিয়ে তুলেছিল। ফাহিম বোনের মাথায় হাত বুলিয়ে দেয়। ফাতেমা মুখ তুলে নিজের ভাইকে দেখে আবেগাপ্লুত হয়ে তাকে জড়িয়ে ধরে। অতঃপর বলল, ভাইয়া, ওরা কি আমার মেয়েটাকে আমার থেকে কেড়ে নেবে? তুই কোন চিন্তা করিস না বোন, আমি তোর ভাই আছে তোর কাছে। আমি এই শহরের বেস্ট লয়ার হায়ার করব তোর জন্য। তোর মেয়ে তোর কাছেই থাকবে, অন্য কেউ তার উপর অধিকার দাখিল করতে পারবে না। ফাতেমা এবার অনেকটাই নিজের হারানো আত্মবিশ্বাস ফিরে পায়। এমন সময় ফারিয়া ঘুম থেকে উঠে বসার রুমে চলে আসে। ফাতেমার পাশে একজন অচেনা মানুষকে বসে থাকতে দেখে বলে, আম্মু, উনি কে? ফাহিম বা ফাতেমা অবাক হয় না। ফাতেমার সাথে সোহেলের বিয়ের পর ফাহিমের সাথে তাদের আর কোনো যোগাযোগই ছিল না। তাই ফারিয়াও নিজের মামার বাড়ির কাউকে চেনে না। ফাতেমা ফারিয়াকে নিজের কাছে ডাকে। ফাহিমের সাথে পরিচয় করিয়ে দিয়ে বলে, উনি হলেন তোমার মামা, মামাকে সালাম দাও। ফারিয়া কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়ে থাকে ফাহিমের দিকে। মায়ের কাছ থেকে নিজের মামার বাড়ির গল্প শুনেছিল। যতবারই ফাতেমা তাকে মামার ব্যাপারে বলতো ততবারই ফাতেমার চোখ ভিজে যেত। ছোট্ট ফারিয়া বুঝতে পারত তার মা তার মামাকে খুব মিস করে। এই জন্য তো সবসময় আল্লাহর কাছে প্রার্থনা করত যেন তার মায়ের সব দুঃখ দূর হয়ে যায়। ফারিয়া মিষ্টি হেসে ফাহিমের উদ্দেশ্যে বলে, আসসালামু আলাইকুম মামা, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ভালো। তোমাকে দেখে তো আরো ভালো হয়ে গেলাম মামনি। তুমি একদম ফাতেমার মতোই হয়েছ। ফাতেমাও ছোটবেলায় তোমার মতোই এমন গুলুমুলু ছিল। বলেই ফারিয়ার গাল টিপে দেয়। ফারিয়া লজ্জা পেয়ে যায়। ফাহিম ফাতেমাকে বলে, তুই তোর মেয়েকে তো ভালোই শিক্ষা দিয়েছিস, কি সুন্দর আমায় সালাম দিল। ফাতেমার বুক হাহাকার করে ওঠে। সে বলে, এজন্যই তো ভয় হয় ভাইয়া, আমার মেয়েটাকে আমি কিছুতেই তো শয়তানদের হাতে তুলে দেব না। তোকে তুলে দিতে হবে না, ব্যাস অনেক হয়েছে। এবার তো আমি ওই সোহেল আর নয়নাকে দেখে নেব। পেয়েছেটা কি ওরা? বলেই সে রাগে কাঁপতে থাকে। তারপর নিজের চেনা জানা একজন উকিলকে ফোন করে, তার সাথে কথা বলে এই কেসের ব্যাপারে। অতঃপর কথা শেষে ফাতেমার মাথায় ভরসার হাত দিয়ে বলে, চিন্তা করিস না ফাতেমা, জয় তোরই হবে। উনি আমায় বললেন জর্জ ফারিয়ার কাছে জানতে চাইবেন ও কার কাছে থাকতে চায়, আর ওর মর্জি শেষ কথা হবে। তাই তুই নিশ্চিন্তে থাকতে পারিস। ফাতেমা একটু শান্তি পায়, তবে ভয় পুরোপুরি দূর হয় না। না জানি সোহেল আর নয়না কি ফোন দিয়ে আটছে। আজ কোর্টের হেয়ারিং এর ডেট ডাকা হয়েছে। ফাতেমা, ফাহিম, শ্রেয়া, সোহেল, নয়না সবাই তাই সঠিক সময়ে কোর্ট চত্বরে হাজির হয়েছে। ফাতেমা ফারিয়াকে নিজের কোলে শক্ত করে জড়িয়ে ধরে বসে আছে। ফাহিম তো সোহেলকে দেখে রাগে ফুঁসছিল। ইচ্ছা করছিল দৌড় গিয়ে ওকে মেরে শেষ করে দিতে। শুধুমাত্র ওর জন্য ফাতেমার জীবনে আজ এত দুর্ভোগ নেমে এসেছে। তবে সে কোর্টে কোনো ঝামেলা করতে চায় না জন্য অনেক কষ্টে নিজেকে দমিয়ে রেখেছে। এর মধ্যে ফাহিমের ঠিক করা উকিল মিস্টার আফজাল হোসেন চলে এলেন। তিনি আসতেই ফাহিম তার সাথে কেস সম্পর্কে কিছু কথা বলে নিল। আফজাল হোসেন ফাতেমার কাছে এসে বলল, আপনি চিন্তা করবেন না, এই কেস আমরাই জিতব ইনশাআল্লাহ। ফাতেমা স্মিত হাসে। সকলেই কোর্টের দিকে পা বাড়ায়। ফাতেমা ফারিয়াকে কোলে করে নিয়ে ভেতরে যাওয়ার সময় হঠাৎ নয়না তার কানের কাছে এসে ফিসফিস করে বলল, নিজের মেয়েকে এখন যত খুশি আগলে রাখো, তবে আর কোনো লাভ হবে না। আজকের পর থেকে তুই আর নিজের মেয়েকে স্পর্শও করতে পারবি না।
ফাতেমা নয়নার দিকে অগ্নিদৃষ্টিতে তাকায়। সেই দৃষ্টিতেই ভস্ম হয়ে যায় নয়না। আর কথা না বাড়িয়ে কোর্টে প্রবেশ করে। কোর্টের কার্যক্রম শুরু হয়। যথাসময়ে জজ সাহেব এসে নিজের আসন গ্রহণ করেন। অতঃপর বিচারকার্য শুরু করেন। সোহেল যেহেতু নিজে একজন আইনজীবী, তাই এই কেসটা সে নিজের হয়ে নিজেই লড়ছে। জজ সাহেব প্রথমে কেস সম্পর্কে তথ্য জেনে নিলেন। মূলত সোহেল ও ফাতেমার দাম্পত্য সম্পর্ক ছিল। তবে এখন যেহেতু তাদের ডিভোর্স হয়ে গেছে, তাই এখন তাদের সন্তান কার কাছে থাকবে সেই নিয়েই মূল ঝামেলা। প্রথমেই জজ সাহেব আফজাল হোসেনকে বলার সুযোগ দেন। তিনি বলেন, হুজুর, মিস্টার সোহেল ইসলাম একজন দুশ্চরিত্র প্রতারক ব্যক্তি। উনি তো প্রথমে নিজের স্ত্রী সন্তানকে ঠকিয়ে অন্য একজন মহিলাকে বিয়ে করেছেন। এখন আবার ওনার সন্তানের কাস্টডিও চাইছেন। এটা ভীষণ হাস্যকর। এমন একজন দুশ্চরিত্র পুরুষের কাছে একটা ছোট বাচ্চার ভবিষ্যৎ কেমন হবে তা সহজেই অনুমেয়। তখনই সোহেল উত্তেজিত হয়ে বলে ওঠেন, অবজেকশন হুজুর, উনি কিন্তু কোনো প্রমাণ ছাড়া আমার নামে বদনাম করছেন। এতে আমার সম্মানহানি হচ্ছে। অবজেকশন ওভার রুল। মিস্টার হোসেন, আপনি নিজের বয়ান কন্টিনিউ করুন। আফজাল হোসেন সব ঘটনা খুলে বলেন। সোহেল তখন ফুঁসছিল শুধু নিজের কুকীর্তির কথা এভাবে শুনে। সব শুনে জজ সাহেব বলেন, এই ধরনের মামলায় সাধারণত বাচ্চাদের চাওয়াকেই প্রাধান্য দেওয়া হয়। তাই আমি ফারিয়া জান্নাতকে কোর্টে উপস্থিত হবার আদেশ জানাচ্ছি। ফাতেমা ফারিয়াকে কোল থেকে নামিয়ে বলে, যাও মা, জজ সাহেব যা জানতে চাইবে তার একদম ঠিক ঠিক উত্তর দেবে। ফারিয়া জজ সাহেবের সামনে যান। তিনি ফারিয়ার দিকে তাকিয়ে হেসে বলেন, তুমি কার কাছে থাকতে চাও ফারিয়া? নিজের মায়ের কাছে না বাবার কাছে? ফারিয়া একবার সোহেল তো আরেকবার ফাতেমার দিকে তাকিয়ে নির্দ্বিধায় বলে, আমি আমার মায়ের কাছে থাকতে চাই। আমি ঘৃণা করি আমার বাবাকে। জজ সাহেবের যা বোঝার বোঝা হয়ে যায়। তিনি বলেন, আচ্ছা, তুমি এখন যাও। ফারিয়া চলে যেতেই তিনি বলেন, এই ধরনের মামলায় যেহেতু বাচ্চার কথাই শেষ কথা, তাই তিনি নিজের কথা সম্পূর্ণ করার পূর্বেই নয়না উঠে দাঁড়িয়ে বলে, সরি ফর ইন্টারফেয়ারেন্স। হুজুর, আমি জানি এই ধরনের কেসে বাচ্চার কথাই কোর্ট আমলে নেয়। কিন্তু ব্যাপারটা যখন বাচ্চার মগজধোলাইয়ের, তখন তো ভিন্ন বিষয়। আপনার যা বলার কাঠগড়ায় এসে বলুন। নয়না কাঠগড়ায় যায়। অতঃপর কোরআনের শপথ করে। এরপর জর্জ সাহেব তাকে তার কথা পরিষ্কার করতে বললেই সে বলে, মায়ের কাছে থাকা বাচ্চার জন্য হিতকর নয়, এটা জানার পর নিশ্চয়ই আপনি বাচ্চাকে মায়ের কাছে থাকতে বলবেন না। জজ সাহেব বলেন, এমন পরিস্থিতি যদি তৈরি হয় যে মায়ের কাছে থাকার জন্য বাচ্চার কোন রিস্ক থাকে, সেক্ষেত্রে কোর্টকে সবকিছু পুনর্বিবেচনা করতে হবে। নয়না হাসে। এটাই তো সে চেয়েছিল। তারপর সোহেলকে ইশারা করে বলে, আমি যেই প্রমাণগুলো এনেছিলাম সেগুলো জজ সাহেবকে দাও। তাহলে উনি সঠিক বিচার করতে পারবেন। সোহেল নয়নার কথামতো তাই করে। কিছু ফাইল জজ সাহেবের দিকে বাড়িয়ে দেন, যেগুলো দেখে জজ সাহেব বিস্ফোরিত চোখে তাকিয়ে থাকেন। ফাতেমা অধীর আগ্রহে অপেক্ষা করছিল জজ সাহেব কি বলেন তা শোনার জন্য। জজ সাহেব কিছুক্ষণ নীরব থেকে বলেন, বাচ্চা যেহেতু মায়ের কাছে থাকতে চায়, তাই আমরা বাচ্চার মতামতকেই সম্মান জানাই। ফারিয়া জান্নাত নিজের মা ফাতেমা খাতুনের কাছেই থাকবে। নয়না তখনই বলে ওঠে, কিন্তু আমি যে আপনাকে প্রমাণ দিলাম, এতে বোঝা যায় ফাতেমা আর্থিকভাবে স্বাবলম্বী নয়। ওর কাছে থাকলে ফারিয়ার কোনো খেয়ালই ঠিকভাবে রাখতে পারবে না। জজ সাহেব জানান,
এক্ষেত্রে আমি ওদের খোরপোশের দায়িত্ব মিস্টার সোহেলকে নিতে বলতে পারি, কিন্তু দেশের আইন অনুসারে বাচ্চা 18 বছর পর্যন্ত মায়ের কাছেই থাকবে। আইনের বাইরে আমার কিছু করার নেই। তখনই ফাতেমা দাঁড়িয়ে বলেন, আমার প্রাক্তন স্বামীর কোনো সাহায্যরই আমার দরকার নেই। আমার মেয়েকে দেখে রাখার জন্য আমি একাই যথেষ্ট। ফাহিমও পাশ থেকে বলে, আমি আমার বোনের পাশে আছি। আর্থিক দিক দিয়ে ওদের কোনো সমস্যায় পড়তে হবে না। জজ সাহেব এবার চূড়ান্তভাবে বললেন, তাহলে তো সব সমস্যা মিটেই গেল। আমার মনে হয় না এই কেস আরও চালিয়ে নিয়ে যাবার কোনো মানে আছে। কোর্ট বাচ্চার কাস্টডি মাকেই দিচ্ছে। এই বলে তিনি কোর্টের কার্যক্রমের মুলতবি টানেন। নয়না পরাজিত হওয়ার এই গ্লানি মানতে পারে না। ফাতেমার দিকে রক্তিম চোখে তাকায়। ফাতেমা নিজের মেয়েকে জড়িয়ে ধরে খুশিতে কেঁদে ফেলে। অবশেষে কোর্টে একজন মায়ের জয় হয়েছে। পরাজিত হয়েছে সকল অপশক্তি। নয়না সোহেলের সামনে গিয়ে বলে, চলো এখান থেকে। এই সব আদিক্ষেতা আমার আর সহ্য হচ্ছে না। চলো। যাওয়ার সময় ফাতেমার মুখোমুখি হতেই ফাতেমা তাদের শুনিয়ে শুনিয়ে বলে, দেখলে তো তোমরা একজন মায়ের শক্তির কাছে কিভাবে তোমাদের হেরে যেতে হলো। নয়না দাঁড়িয়ে গেল। ঘুরে তাকিয়ে ফাতেমার উদ্দেশ্যে বলল, যত খুশি হওয়ার হয়ে নে। তবে মনে রাখিস, 1 মাঘে কিন্তু শীত যায় না। সময় আমারও আসবে। আমি এত সহজে তোকে সুখী হতে দিব না। দুঃখের স্বাদ তোকে অন্বেষণ করতেই হবে। ফাতেমা স্থির থেকে বলে, দুঃখের পালা বোধহয় এবার তোদের শুরু হবে। এমনটা আমার মনে হয়। বাকিটা তো সময় এলেই জানা যাবে। কয়েকদিন পর। ফাতেমার দিনগুলো এখন বেশ ভালোই যাচ্ছে। ফারিয়াকে নিজের কাস্টডিতে নেওয়ার পর থেকে সে নিজেকে গুছিয়ে নিয়েছে। পড়াশোনাও শুরু হয়েছে আবার। সাথে শ্রেয়াকে তার রেস্টুরেন্টের কাজে সাহায্যও করছে। যে তার বিপদে পাশে ছিল তাকে তো আর ছেড়ে দিতে পারে না। সব মিলিয়ে তার দিন ব্যস্ততার মধ্যে বেশ ভালোই কেটে যাচ্ছে। তবে সবকিছুর মধ্যে সে কেন জানি বর্তমানে একটু অন্য চিন্তায় মগ্ন। নয়না আর সোহেল মিলে তার থেকে ফারিয়াকে আলাদা করার চেষ্টা করছে। এটা জানার পর থেকে ফাতেমার মধ্যে প্রতিশোধের স্পৃহা বাড়ছে। এমনিতেই সে কথা দিয়েছিল তাদেরকে তাদের কৃতকর্মের জন্য উপযুক্ত শাস্তি দেবে, এখন সেই ইচ্ছাটা আরও বৃদ্ধি পাচ্ছে। এজন্য ফাতেমা দুজন মানুষের সাহায্য নিতে চাইছে। একজন হল সোহেলের ঘনিষ্ঠ বন্ধু রাব্বি, আরেকজন নয়নার অফিসের কর্মচারী মিস্টার ফয়সাল হক। রাব্বি সোহেলের বন্ধু হলেও ফাতেমার প্রতি করা অন্যায় সে মেনে নিতে পারেনি। তাছাড়া রাব্বির স্ত্রী রাবেয়ার সাথেও ফাতেমার বেশ ভালো সম্পর্ক। তাই রাব্বি ফাতেমাকে যথাসাধ্য সাহায্য করতে চেয়েছে সোহেলকে শায়েস্তা করার ব্যাপারে। বলা বাহুল্য, রাব্বি নিজেও সোহেলের মতোই একজন আইনজীবী। ফাতেমা দুপুরে যখন বেলকনিতে বসে চা খাচ্ছিল তখন রাব্বি ফাতেমাকে ফোন কল করে। ফাতেমা ফোনটা রিসিভ করে কিছুক্ষণ ভালো মন্দের খোঁজ খবর নেয়। এরপর রাব্বি বলে, আমি সোহেলের সম্পর্কে কিছু গোপন কথা জানতে পেরেছি যা আপনার কাজে লাগতে পারে। জি, বলুন। সোহেল সম্প্রতি একটা কেস হাতে নিয়েছে। আর এই কেসের ব্যাপারে প্রথমে আমার সাথেই যোগাযোগ করেছিল আসামিপক্ষ। তারা আমাকে মোটা অঙ্কের টাকাও অফার করেছিল এই কেস লড়ার জন্য, কিন্তু আমি এই কেস লড়িনি। কারণ তারা আমায় কোর্টে মিথ্যা প্রমাণ পেশ করতে বলেছিল, যা আমার দ্বারা সম্ভব নয়। তাছাড়া কেসটা বেশ সেনসিটিভ। ঢাকা শহরের একজন বড় বিজনেসম্যানের ছেলের বিরুদ্ধে একজন সাধারণ দিনমজুরকে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলার কেস। এই ঘটনার সময় অনেক মানুষই সাক্ষী ছিল যে গাড়ি ওনার ছেলেই চালাচ্ছিল।
কিন্তু উনি এখন এমন ভাবে কেস সাজাতে চাইছেন যেন গাড়িটা ওনার ছেলে নয়, ড্রাইভার চালাচ্ছিলেন। আর এই কেসটা কিন্তু কোন সাধারণ কেস নয়। ইতিমধ্যেই জনমনে কেসটা নিয়ে অনেক চাপা ক্ষোভ তৈরি হয়েছে। ফাতেমা রাব্বির সব কথা মনোযোগ সহকারে শোনে। সবটা শুনে সে অনেক কিছুই উপলব্ধি করতে পারে। এর পূর্বেও সোহেলের সাথে সংসার করার সময়ে তার কানে এমন অনেক কথা উঠেছিল যে সোহেল টাকার বিনিময়ে মিথ্যা প্রমাণ দিয়ে অনেক কেস লড়ে। তবে সোহেল সেই সময় ফাতেমাকে এমনভাবে সব বুঝিয়েছিল যে তার মনে হয়েছিল বিষয়টা এসব গুজব ছাড়া আর কিছুই নয়। তবে এখন সে বুঝতে পারছে সোহেল আসলেই এমন জঘন্য একজন লোক। যদি সোহেলের এসব অপকর্ম সামনে আসে তাহলে সে নিশ্চয়ই শাস্তি পাবে। তাই ফাতেমা রাব্বিকে বলল, ভাইয়া, আপনি দয়া করে এই বিষয়ে আরও খোঁজ খবর নেন। আমি এই বিষয়ে আরও বিস্তারিত জানতে চাই। জি আপা, আমি চেষ্টা করব। ফাতেমা ফোন রেখে দেয়। অতপর কিছু একটা ভেবে মুচকি হেসে বলল, তোমার পাপের ঘোড়া এবার বুঝি পূর্ণ হয়ে গেল সোহেল মিয়া। এবার তোমার শাস্তি শুরু হলো বুঝি। সোহেল ফোনে কারো সাথে ভীষণ জরুরি কথা বলছিল। এমন সময় নয়না তার সামনে চলে আসে। নয়নাকে দেখে সোহেল ফোন রেখে দিল। অতপর নয়নাকে নিজের কাছে টেনে নিয়ে তার গালে চুমু খেয়ে বলল, তুমি নিশ্চয়ই এখনো ফারিয়ার ব্যাপারটা নিয়ে আমার উপর রেগে আছো, তাই না? নয়না কোনো কথা বলল না। এমন সময় সোহেল হঠাৎ করে একটা ডায়মন্ড নেকলেস নয়নার গলায় পরিয়ে দিল। নয়না ভীষণ শকড হয়ে গেল। সোহেল মৃদু হেসে বলল, কি এখনো আমার উপর রাগ করে থাকবে? নয়না উত্তেজিত হয়ে বলল, ওয়াও, এই নেকলেসটা কত সুন্দর, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। ধন্যবাদ সোহেল, কিন্তু তুমি হঠাৎ এত টাকা কোথায় পেলে? সোহেল হেসে বলল, একটা নতুন কেস পেয়েছি, হেব্বি মালদার পার্টি, সেখানে থেকেই এতগুলো টাকা পেয়েছি। কেসটা জেতাতে পারলে আরও অনেক টাকা পাঠাবো। আপাতত তোমার জন্য এটা কিনে আনলাম, আরও টাকা পেলে ভাবছি তোমাকে নিয়ে হানিমুনে যাব। সত্যি বলছো? সত্যি বলছি। আমি তো ভাবছি তোমার সাথে সুইজারল্যান্ড যাব। অবশ্যই যাবে, কোনো সমস্যা নেই। কেন নয়? কথাটা বলেই নয়না সোহেলকে জড়িয়ে ধরল। ফাতেমা আজ এসেছে সোহেলের বিপরীতে, যিনি কেস লড়বেন সেই উকিলের সাথে দেখা করতে। কারণ সোহেলকে সাহেস্তা করার জন্য এখন ফাতেমার তার সাহায্যের ভীষণ প্রয়োজন পড়েছে। ফাতেমা অফিসে প্রবেশ করার সময় হঠাৎ কারো সাথে ধাক্কা খেয়ে পড়ে যেতে লাগলো। তখনই দুটো হাত তাকে আগলে নিল। ফাতেমা জোরে জোরে শ্বাস নিতে থাকলো। আরেকটু হলেই অনেক বিপদে পড়ে যেত সে। আপনি ঠিক আছেন তো? হঠাৎ এমন পুরুষালী কণ্ঠে ফাতেমা চমকে উঠল। সামনে তাকাতেই দেখতে পারে একজন অচেনা পুরুষ দাঁড়িয়ে, যিনি দেখতে খুবই চমৎকার, বেশ লম্বা, ফর্সা এবং সুঠাম দেহের অধিকারী। পরনে তার উকিলের ড্রেস। ফাতেমা লোকটার দিকে তাকিয়ে বলল, আপনি কি? হ্যাঁ, আমি অ্যাডভোকেট প্রত্যুষ চৌধুরী। অতপর ফাতেমা প্রত্যুষ চৌধুরী নামটা বেশ কয়েকবার মনে মনে আওড়াতে থাকলো। চলবে।